আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে লার্ন উইথ নিলয় চ্যানেলে স্বাগতম। আমরা আমাদের গত লেকচার ভিডিওতে ঘাসফড়িংয়ের খাদ্য গ্রহণ এবং পরিপাক পর্যন্ত পড়েছিলাম। তো আজকে সেই ধারাবাহিকতায় পরবর্তী লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র থেকে। তো সেই ধারাবাহিকতায় চলো পড়ায় চলে আসি। শুরু হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র। তোমাকে সর্বপ্রথম জানতে হবে রক্ত সংবহন বা সংবহন বলতে আসলে কি বোঝায়। সেটা হচ্ছে জীবদেহের প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য কিংবা হরমোন ইত্যাদি রক্তের মাধ্যমে দেহকোষে পৌঁছানো এবং দেহকোষে সৃষ্ট বিপাকীয় বর্জ্য আবার রক্তের মাধ্যমে রেচনাঙ্গে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে সংবহন। তোমাকে জানতে হবে রক্তের পথ অনুসারে প্রাণীদেহে কয় ধরনের সংবহন দেখতে পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, রক্তের পথ অনুসারে প্রাণীদেহে দুই ধরনের রক্ত সংবহন দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে মুক্ত বা ল্যাকুনার সংবহন, আর একটা হচ্ছে বদ্ধ সংবহন। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাকে এমসিকিউ জানতে হচ্ছে রক্তের পথ অনুসারে প্রাণীদেহে কয় ধরনের রক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। প্রাণীদেহে দুই ধরনের রক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র, আরেকটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। এবং এমসিকিউ, মুক্ত সংবহন তন্ত্রের অপর নাম হচ্ছে ল্যাকুনার সংবহন তন্ত্র। কোনোভাবেই ভুল করা যাবে না। যদি তাই হয় এই পৃষ্ঠা থেকে আমার আর জানার কিছু নেই। এবার আমি চলে আসবো পরবর্তী পৃষ্ঠায়। দেখো, পরবর্তী পৃষ্ঠায় কি করা হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় বিস্তারিতভাবে এই মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখি যে আসলে মুক্ত কিংবা বদ্ধ সংবহন বলতে আসলে কি বোঝায়। খেয়াল করো, সবার প্রথম বলা হচ্ছে মুক্ত সংবহন। তার মানে আসলে মুক্ত সংবহন বলতে কি বোঝায়। বোঝাই যাচ্ছে মুক্ত সংবহন তার মানে কি, যে সংবহন তন্ত্রে কি হয়, রক্ত হৃদযন্ত্র থেকে নালিকা পথে বেরিয়ে উন্মুক্ত দেহগহ্বরে প্রবেশ করে এবং পরবর্তীতে দেহগহ্বর থেকে পুনরায় নালিকা পথে কি করে, হৃদযন্ত্রে ফিরে আসে। সেটাই হচ্ছে মুক্ত সংবহন। তার মানে মুক্ত সেটা ওপেন থাকবে, তার মানে কি রক্ত সেটা হচ্ছে হৃদযন্ত্র থেকে হৃৎপিণ্ড থেকে নালিকা পথে একটা উন্মুক্ত স্থানে গিয়ে প্রবেশ করবে এবং পরবর্তীতে সেই উন্মুক্ত স্থানে গ্যাসিয়াস এক্সচেঞ্জের পরে কি হবে, সেটা আবার নালিকা পথে হৃদযন্ত্রে ফিরে আসবে। তার মানে এই যে নালিকা পথ থেকে বের হয়ে রক্ত একটা উন্মুক্ত স্থানে প্রবেশ করছে, এই কারণে এই সংবহনকে আমি কি বলছি, মুক্ত সংবহন। তার মানে মুক্ত সংবহন প্রক্রিয়া কি হয় না, রক্ত সব সময় রক্তবাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হয় না, কখনো কখনো দেহের উন্মুক্ত গহ্বরেও কি হয়, মুক্ত হয়। সপ্তমী থেকে কিন্তু প্রশ্ন আসবে, মুক্ত সংবহনের ক্ষেত্রে রক্ত সবসময় রক্তবাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হয় না। তোমাকে জানতে হবে মুক্ত সংবহন তুমি দেখতে পাও কোথায়। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, চিংড়ি, পতঙ্গ এবং মলাস্কা এই ধরনের প্রাণীতে মুক্ত সংবহন দেখতে পাওয়া যায়। তবে নিচের কোনটিতে মুক্ত সংবহন দেখতে পাওয়া যায় না। এমসিকিউ প্রশ্ন আসবে, মনে রাখার জন্য লিখে রাখবো চম্পা। কি লিখবো, চম্পা। দেখো, চম্পা উচ্চারণে কি আসে, চিংড়ি, মলাস্কা এবং পতঙ্গ। চম্পা, চিংড়ি, মলাস্কা এবং পতঙ্গ, ওদের মধ্যে কি দেখতে পাওয়া যায়, মুক্ত সংবহন দেখতে পাওয়া যায়। যদি তাই হয় এবার আমরা চলে আসব বদ্ধ সংবহন। বুঝতেই পারছি বদ্ধ সংবহন, বদ্ধ মানে কি, আবদ্ধ। তার মানে যেই সংবহন প্রক্রিয়াটা আবদ্ধ। কিসের মধ্যে আবদ্ধ, শুধুমাত্র রক্তবাহিকা এবং হৃদযন্ত্রের মধ্যেই আবদ্ধ, সেটা কোনো উন্মুক্ত দেহগহ্বরে প্রবেশ করে না। তার মানে যে সংবহন তন্ত্রে রক্ত সবসময় রক্তবাহিকা এবং হৃদযন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় প্রবাহিত হয় এবং কখনোই সেটা কি করে না, দেহগহ্বরে মুক্ত হয় না, তাকে বলা হয় বদ্ধ সংবহন। তোমাকে জানতে হবে বদ্ধ সংবহন তন্ত্র বা বদ্ধ সংবহন দেখতে পাওয়া যায় কোন ধরনের প্রাণীতে। দেখো, নন কর্ডেটদের মধ্যে অ্যানেলিডায় এবং হচ্ছে কর্ডেট প্রাণীতে বদ্ধ সংবহন দেখতে পাওয়া যায়। তার মানে এখান থেকে সোর্স কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল। তার মানে অ্যানেলিডা এবং কর্ডেটে বদ্ধ সংবহন দেখতে পাওয়া যায়। আর মুক্ত সংবহন দেখতে পাওয়া যায় কোথায়, চম্পা অর্থাৎ চিংড়ি, মলাস্কা এবং পতঙ্গে। ঠিক আছে, যদি তাই হয় এখান থেকে আর কিছুই নয়।
এবার আমরা চলে আসবো হচ্ছে মুক্ত এবং বদ্ধ সংবহন তন্ত্রের মধ্যে পার্থক্য। বুঝতেই পারছো পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা এইচএসসিতে কীভাবে যেন আসে, এইচএসসিতে আসে হচ্ছে সিকিউ হিসেবে মেডিকেল ভর্তি পরীক্ষায়। মুক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে সত্য নয় কোনটি, বদ্ধ সংবহন তন্ত্রের ক্ষেত্রে সত্য নয় কোনটি। ঠিক আছে, তাহলে সবার প্রথম চলে আসো মুক্ত সংবহন তন্ত্র। দেখো মুক্ত সংবহন তন্ত্র তুমি অলরেডি জেনে এসেছো। তার মানে এ ধরনের সংবহন তন্ত্রে রক্ত কিসের মধ্যে অবস্থান করে, হৃৎপিণ্ড, রক্তবাহিকা এবং রক্তবাহিকা থেকে বের হয়ে বিভিন্ন দেহের গহ্বর, প্রকোষ্ঠ বা সাইনাসে অবস্থান করে। এবং বদ্ধ সংবহন তন্ত্রের ক্ষেত্রে রক্ত শুধুমাত্র হৃদযন্ত্র এবং রক্তবাহিকার অভ্যন্তরেই অবস্থান করে, কোনো উন্মুক্ত দেহ গহ্বর বা সাইনাসে মুক্ত হয় না। তারপর দেখো মুক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে সেটা কি নিয়ে গঠিত, হৃদযন্ত্র, সংক্ষিপ্ত রক্তনালী এবং সাইনাস বা প্রকোষ্ঠ নিয়ে এটি গঠিত। এবং বদ্ধ সংবহন তন্ত্র হৃদযন্ত্র এবং রক্তবাহিকা নিয়ে গঠিত, অর্থাৎ শিরা, ধমনী কিংবা কৈশিক জালিকা। ঠিক আছে, কোনোভাবেই যেন ভুল না হয়। এবার দেখো মুক্ত সংবহন তন্ত্রে কি হয়, দেহ গহ্বরে রক্ত প্রবেশ করে, তার মানে হচ্ছে দেহের মধ্যকার প্রকোষ্ঠ বা সাইনাসগুলোতে রক্ত প্রবেশ করে। এ কারণে একে কি বলা হয়, একে বলা হয় হিমোসিল। আমি জানি সিলোম যদি রক্তে পূর্ণ হয় তখন সেটাকে বলা হয় হিমোসিল, তার মানে দেহ প্রকোষ্ঠ বা দেহ গহ্বর সেটা রক্তপূর্ণ অবস্থায় আছে, এই কারণে সেটাকে আমি কি বলবো, হিমোসিল। আর বদ্ধ সংবহন তন্ত্রের ক্ষেত্রে যেহেতু সেটা শুধুমাত্র হৃৎপিণ্ড এবং রক্তবাহিকার ভেতর দিয়ে প্রবাহিত হয়, কোনো দেহ গহ্বরে রক্ত প্রবেশের সুযোগ নেই, তার মানে এক্ষেত্রে দেহ গহ্বরে রক্ত প্রবেশ করে না। ঠিক আছে, তারপর দেখো মুক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে আরও কি দেখতে পাই আমি, মুক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে রক্ত সরাসরি কোষ টিস্যুর সংস্পর্শে এসে পুষ্টি পদার্থ এবং গ্যাসের বিনিময় ঘটায়। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেহেতু রক্ত দেহের অভ্যন্তরে গহ্বর বা প্রকোষ্ঠে অর্থাৎ কোষের আশেপাশে উন্মুক্ত হচ্ছে, এ কারণে সে কি করে, সে হচ্ছে কোষ টিস্যুর সরাসরি সংস্পর্শে এসে পুষ্টি পদার্থ এবং গ্যাসের বিনিময় ঘটায়। কিন্তু বদ্ধ সংবহন তন্ত্রের ক্ষেত্রে রক্ত যেহেতু কোনো দেহ গহ্বরে উন্মুক্ত হতে পারছে না, তার মানে তাকে কি করতে হয়, টিস্যু রসের মাধ্যমে পুষ্টি পদার্থ এবং গ্যাসের বিনিময় ঘটাতে হয়। ঠিক আছে, যেহেতু বদ্ধ সংবহন তন্ত্রের ক্ষেত্রে রক্ত সরাসরি কোষ কিংবা টিস্যুর সংস্পর্শে আসে না, তার মানে সেই কোষ বা টিস্যুর চারপাশে থাকা টিস্যু রস এর মাধ্যমে সে কি করে, সে হচ্ছে পুষ্টি পদার্থ এবং গ্যাসের বিনিময় ঘটায়। এখান থেকে এক লাইনের খুব সুন্দর একটা এমসিকিউ আসবে, বদ্ধ সংবহন তন্ত্রের ক্ষেত্রে পুষ্টি পদার্থ এবং গ্যাসের বিনিময় ঘটে কোনটির মাধ্যমে, কোনটির মাধ্যমে, টিস্যু রসের মাধ্যমে। ঠিক আছে, এখান থেকে আর কিছুই নয়। পরবর্তীতে খেয়াল করো মুক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে তুমি কোথায় দেখতে পাও মুক্ত সংবহন তন্ত্র, তুমি দেখতে পাও হচ্ছে আর্থ্রোপোডা, তুমি দেখতে পাও হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীতে। তার মানে খুবই গুরুত্বপূর্ণ, ভুল করা যাবে না। তুমি এখানে মাত্র পড়ে এসেছো চিংড়ি, পতঙ্গ এবং মলাস্কায় মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। এইবার তুমি এখানে পড়ছো আর্থ্রোপোডা এবং মলাস্কায় মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়, কারণ তুমি জানো চিংড়ি সে কি, সে হচ্ছে আর্থ্রোপোডার অন্তর্গত। ঠিক আছে, এবার এখান থেকে একটা বিশেষ লাইন তোমাকে জানতে হবে, যদিও বা আর্থ্রোপোডা এবং মলাস্কায় মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়, কিন্তু মলাস্কায় স্পেসিফিক আসলে অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে এটা। তার মানে এখান থেকে তুমি জানছো অ্যাজ এ হোল, বাট যদি তোমাকে প্রশ্ন আসে মলাস্কা পর্বের প্রাণীতে কোন ধরনের সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়, অ্যান্সার হ্যাজ টু বি অর্ধমুক্ত। ঠিক আছে, আংশিক মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। এবং বদ্ধ সংবহন তন্ত্র কোথায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যানিলিডা এবং কর্ডাটায়। তার মানে অ্যানিলিডা, কর্ডাটা বদ্ধ সংবহন তন্ত্র দেখতে পাই, মলাস্কা, আর্থ্রোপোডা মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাই। বাট আরও স্পেসিফিক যদি বলতে চাই, মলাস্কায় অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখতে পাই। যদি তাই হয় আশা করি এখান থেকে বুঝতে কোনো সমস্যা রইল না। এবার আমরা চলে আসবো ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে আসলে সংবহন তন্ত্র কীরূপ প্রকৃতির হয়। খেয়াল করো ঘাস ফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অনুন্নত ধরনের এবং মুক্ত ধরনের, কোনোভাবেই ভুল করা যাবে না। যেহেতু ঘাস ফড়িং সে হচ্ছে আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত, এই কারণে তার রক্ত সংবহন তন্ত্র কি মুক্ত ধরনের। এবং খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঘাস ফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র কয়টি প্রধান অংশে বিভক্ত, কয়টি
তিনটি প্রধান অংশে বিভক্ত। সেই তিনটা অংশ কি? সেটা হচ্ছে হিমোসিল, হিমোলিম্ফ এবং পৃষ্ঠীয় বাহিকা। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল এবং এই ভুলটা সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট করে থাকে। প্রশ্ন আসবে, ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের অংশ নয় কোনটি? অপশন দিবে হিমোসিল, হিমোলিম্ফ, পৃষ্ঠীয় বাহিকা, অঙ্কীয় বাহিকা। ঠিক আছে, তার মানে কোনোভাবেই ভুল করা যাবে না যে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রে অঙ্কীয় বাহিকা বলতে কিছু নেই, সবটাই হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। তার মানে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের অংশ তিনটা, হিমোসিল, হিমোলিম্ফ এবং পৃষ্ঠীয় বাহিকা। মাস্ট, কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, এবার আমরা সে সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব, হিমোসিল, হিমোলিম্ফ এবং পৃষ্ঠীয় বাহিকা সম্পর্কে। সবার প্রথম খেয়াল করো, হিমোসিল বলতে আসলে কি বোঝায়? দেখো, হিমোসিল, ঠিক আছে, বলা হচ্ছে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় প্রধান সিলোমিক গহ্বর ব্লাস্টোসিলের সাথে একীভূত হয়ে যে নতুন গহ্বরের সৃষ্টি করে তাকে বলা হয় হিমোসিল বা মিক্সোসিল। তুমি গত লেকচারে অলরেডি জেনে এসেছো ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কি হয়। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে হচ্ছে সিলোম এবং হচ্ছে ব্লাস্টোসিল সেলগুলো তারা একীভূত হয়ে এক নতুন ধরনের প্রকোষ্ঠ গঠন করে, যাকে আমরা বলি মিক্সোসিল। এবং এই মিক্সোসিল সে রক্তপূর্ণ থাকে, সে কারণে সেটাকে বলা হয় হিমোসিল। রক্তের হিম থেকে সেটা এসেছে। তার মানে আমি সহজ কথায় বলতে পারি যে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় ঘাসফড়িংয়ে রক্তপূর্ণ যে প্রকোষ্ঠ আমি দেখতে পাই তাকেই বলা হয় হিমোসিল বা মিক্সোসিল। ঠিক আছে, তোমাকে জানতে হবে যেহেতু সে হিমোসিল তার মানে সে হিম বা বলতে পারি আমি সহজে রক্তপূর্ণ। দেখো, এটি রক্তপূর্ণ থাকে। ঠিক আছে, এখান থেকে জাস্ট এটা তোমাকে বলানোর জন্য হচ্ছে, বোঝানোর জন্য হচ্ছে এই কথাটুকু বলা হয়েছে। শুধুমাত্র তোমাকে এখান থেকে যেটা জানতে হবে যে মিক্সোসিল দেখতে পাওয়া যায় কোথায়, আমি গত লেকচারেও বলেছি, ঘাসফড়িংয়ে। ঠিক আছে, এবার তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের হিমোসিল দুইটা অনুপ্রস্থ পর্দা দ্বারা তিনটা প্রকোষ্ঠ বা সাইনাসে বিভক্ত। তার মানে ঘাসফড়িংয়ের হিমোসিল কয়টা সাইনাসে বিভক্ত? তিনটা সাইনাসে বিভক্ত। এবং কয়টা পর্দা দ্বারা বিভক্ত হয়েছে? দুইটা অনুপ্রস্থ পর্দা দ্বারা বিভক্ত হয়েছে। খেয়াল করো, এটা যদি ঘাসফড়িংয়ের হিমোসিল হয়, দেখো এই ঘাসফড়িংয়ের হিমোসিল সেটা কি হলো? দুইটা অনুপ্রস্থ পর্দা দ্বারা, এই যে একটা অনুপ্রস্থ পর্দা, এই যে দুইটা অনুপ্রস্থ পর্দা, এই দুইটা অনুপ্রস্থ পর্দা দিয়ে কি হয়েছে? 1 2 3 তিনটা প্রকোষ্ঠ বা সাইনাসে বিভক্ত হয়েছে। ঠিক এই কথাটাই বলেছে। তার মানে এখান থেকে প্রশ্ন আসলে কোনোভাবে ওভারল্যাপ করা যাবে না। ঘাসফড়িংয়ের হিমোসিল কয়টা অনুপ্রস্থ পর্দা দ্বারা বিভক্ত? দুইটা অনুপ্রস্থ পর্দা দ্বারা বিভক্ত। অথবা ঘাসফড়িংয়ের হিমোসিল দুইটা অনুপ্রস্থ পর্দা দ্বারা কয়টা সাইনাসে বিভক্ত? তিনটা সাইনাসে বিভক্ত। ঠিক আছে, যদি তাই হয় এবার তোমাকে জানতে হবে যে সেই তিনটা সাইনাস কি কি। প্রথমে তুমি জেনে রাখো, এই যে তোমার দুইটা অনুপ্রস্থ পর্দা, একটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, একটা হচ্ছে অঙ্কীয় পর্দা। ঠিক আছে, যেই পর্দাটা হৃদযন্ত্রের তলদেশ বরাবর থাকে সেটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, যেই পর্দাটা হচ্ছে স্নায়ুরজ্জুর উপরে থাকে সেটা হচ্ছে অঙ্কীয় পর্দা। কারণ আমি তো জানি ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র এবং ঘাসফড়িংয়ের স্নায়ুরজ্জু আমাদের ভাইস ভার্সা, আমাদের বিপরীত। আমাদের অঙ্কীয় দেশে থাকে হচ্ছে হৃৎপিণ্ড, ঘাসফড়িংয়ের পৃষ্ঠীয় দেশে। আমাদের পৃষ্ঠীয় দেশে থাকে হচ্ছে স্নায়ুরজ্জু, ঘাসফড়িংয়ে সেটা অঙ্কীয় দেশে। এই কারণে হচ্ছে ঘাসফড়িংয়ের স্নায়ুরজ্জুর উপরের পর্দাটাকে বলা হয় অঙ্কীয় পর্দা এবং হৃদযন্ত্রের তলদেশ বরাবর পর্দাটাকে বলা হয় পৃষ্ঠীয় পর্দা। যদি তাই হয় আমি দুইটা পর্দা পেয়ে গেলাম। দুইটা পর্দা দিয়ে ঘাসফড়িংয়ের হিমোসিল তিনটা প্রকোষ্ঠে বিভক্ত ছিল। এখন সেই তিনটা প্রকোষ্ঠ সম্পর্কে আমরা জানবো। সেই তিনটা প্রকোষ্ঠ হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। এখান থেকে প্রশ্ন আসবে ঘাসফড়িংয়ে নিচের কোন সাইনাসটি অনুপস্থিত? নিচের কোন সাইনাসটি ঘাসফড়িংয়ে পাওয়া যায় না? ঠিক আছে, সাইনাস বা প্রকোষ্ঠ, তার মানে নিচে কোন প্রকোষ্ঠ বা নিচে কোন সাইনাসটি ঘাসফড়িংয়ে পাওয়া যায় না। মনে রাখার জন্য আমি লিখে রাখবো পেরিকাভানি। ঠিক আছে, পেরিকাভানি। দেখো, পেরি সবগুলোর কমন, কাতে হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, বাতে হচ্ছে পেরিভিসেরাল সাইনাস,
নিতে হচ্ছে পেরি নিউরাল সাইনাস, তার মানে পেরিকাভানি, ঠিক আছে। কার্ডিয়াল, ভিসেরাল এবং নিউরাল সাইনাস, তোমাকে জানতে হবে কোন সাইনাসে কি অবস্থান করে, খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, পেরিকার্ডিয়াল সাইনাস, কার্ডিয়া বুঝতেই পারছো, তার মানে সেখানে কি হৃদযন্ত্র অবস্থান করে, তার মানে নিচের কোন সাইনাসে হৃদযন্ত্র অবস্থান করে, পেরিকার্ডিয়াল সাইনাস। জানতে হবে পেরিভিসেরাল সাইনাস, তার মানে হচ্ছে ভিসেরা, অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সে ধারণ করে, তার মানে হচ্ছে সে কি করে, সে হচ্ছে পৌষ্টিক নালীকে ধারণ করে, তার মানে ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীকে ধারণ করে কোন সাইনাস, পেরিভিসেরাল সাইনাস। সর্বশেষ পেরি নিউরাল সাইনাস, বুঝতেই পারছো নিউরাল, নিউরন শব্দগুলো কিসের সাথে, মস্তিষ্ক, আমি বলতে পারি স্নায়ুরজ্জু, এদের সাথে সম্পর্কিত, তার মানে এখানে স্নায়ুরজ্জু অবস্থান করে, তার মানে হচ্ছে আমি নাম থেকেই খুব সহজে বুঝে গেলাম কোন সাইনাসে কোনটা অবস্থান করবে, ঠিক আছে। তোমাকে জানতে হবে, তুমি যে প্রথমে দুইটা পর্দা পড়ে এসেছিলে, একটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, একটা হচ্ছে অঙ্কীয় পর্দা, এই দুইটা পর্দায় কি করেছিল, হিমোসিলকে এই তিনটা সাইনাসে বিভক্ত করেছিল। এর মধ্যে সপ্তমীতে প্রশ্ন আসবে, অঙ্কীয় পর্দাটি পায়ের ভেতরেও বিস্তৃত থাকে, তার মানে ঘাসফড়িংয়ের অঙ্কীয় পর্দা কোথায় বিস্তৃত থাকে, পায়ের ভেতরেও বিস্তৃত থাকে। এখান থেকে আর কিছু তোমার জানতে হবে না, ঠিক আছে। এবার সার্বিকভাবে হিমোসিলের কাজ কি দেখো, হিমোসিল হচ্ছে বিভিন্ন অঙ্গ, রক্ত, লসিকা ধারণ করে, এর মাধ্যমে কি হয়, খাদ্যরস এবং বর্জ্যবস্তু পরিবাহিত হয়, তার মানে হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ প্রকোষ্ঠ, তার মানে যেহেতু রক্তপূর্ণ, তার মানে সেখানে আসলে রক্ত, লসিকা এবং বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ অবস্থিত থাকে, এবং যেহেতু রক্ত ধারণ করে, তার মানে এর মাধ্যমে কি হয়, খাদ্যরস এবং বর্জ্যবস্তু পরিবাহিত হয়। যদি তাই হয়, এবার আমরা চলে আসবো, হিমোসিল পড়ে ফেললাম, এবার আমরা চলে আসবো রক্ত সংবহন তন্ত্রের পরবর্তী অংশ, যেটা হচ্ছে হিমোলিম্ফ। ঘাসফড়িংয়ের আমি তো অলরেডি পড়ে এসেছিলাম, ঘাসফড়িংয়ে রক্ত সংবহন তন্ত্রের প্রধান অংশ যেন কয়টা ছিল, তিনটা। কি কি ছিল সেটা, হিমোসিল, হিমোলিম্ফ এবং পৃষ্ঠীয় বাহিকা, তার মানে আমি হিমোসিল পড়ে ফেললাম, এবার আমি চলে আসবো হিমোলিম্ফ এবং পরবর্তীতে পৃষ্ঠীয় বাহিকা। দেখো, আমি হচ্ছে গত লেকচারে অলরেডি জেনে এসেছি হিমোলিম্ফ হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত, মানে ঘাসফড়িংয়ের রক্তকে কি বলে, হিমোলিম্ফ, ঠিক আছে। তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের রক্ত কিভাবে গঠিত বা কি নিয়ে গঠিত, সেটা হচ্ছে বর্ণহীন প্লাজমা এবং বর্ণহীন রক্তকণিকা বা হিমোসাইট নিয়ে ঘাসফড়িংয়ের রক্ত গঠিত, তার মানে ঘাসফড়িংয়ের রক্তের উপাদান তুমি কি কি পাচ্ছ, উপাদান হিসেবে পাচ্ছ তুমি হচ্ছে রক্তরস বা প্লাজমা, তুমি পাচ্ছ রক্তকণিকা, এবং ইন্টারেস্টিংলি ঘাসফড়িংয়ের রক্তরস বা প্লাজমার বর্ণ হচ্ছে বর্ণহীন, রক্তকণিকার বর্ণ কি, বর্ণহীন, ঠিক আছে। কেন বর্ণহীন, কারণ হচ্ছে ঘাসফড়িংয়ের রক্তে কোনো হিমোগ্লোবিন থাকে না, ঠিক আছে। তোমাকে জানতে হবে, দেখো ঘাসফড়িংয়ের রক্তকে হিমোলিম্ফ কেন বলে, তুমি তো জানো লিম্ফ মানে হচ্ছে লসিকা, তাহলে ঘাসফড়িংয়ের রক্তকে হিমোলিম্ফ কেন বলছে, কারণ ঘাসফড়িংয়ের রক্তের সাথে লসিকা মিশ্রিত থাকে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ঘাসফড়িংয়ের রক্তে লসিকা মিশ্রিত থাকে বলে ঘাসফড়িং সহ বিভিন্ন পতঙ্গের রক্তকে কি বলে, হিমোলিম্ফ, ঠিক আছে, কোনোভাবেই ভুল করা যাবে না। তার মানে রক্ত থাকে হচ্ছে হিমোসিল নামক গহ্বরে, সেই গহ্বরে কি করে, রক্তের সাথে লসিকাও মিশ্রিত থাকে, এ কারণে ঘাসফড়িং সহ বিভিন্ন পতঙ্গের রক্তকে বলা হয় হিমোলিম্ফ, ঠিক আছে। এবং এখানে ঘাসফড়িংয়ের রক্তে হিমোগ্লোবিন বা অন্য কোনো ধরনের শ্বাসসংযোগ থাকে না, এ কারণেই হচ্ছে রক্তটা বর্ণহীন, এবং যেহেতু হিমোগ্লোবিন থাকে না, সেই রক্তটা কি করতে পারে না, শ্বসনে বিশেষ তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। আশা করি এটা বুঝতে পেরেছি। যদি তাই হয়, এবার আমরা চলে আসবো হিমোলিম্ফের কাজ। বুঝতেই পারছি হিমোলিম্ফ তার মানে রক্ত, রক্তের কাজ কি হবে, খাদ্যসার, রেচনদ্রব্য, হরমোন ইত্যাদি পরিবহনে সহায়তা করা, কিংবা অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট প্রভৃতি জমা রাখা, ঠিক আছে, জীবাণু ধ্বংস করা, রক্ত তঞ্চনে সহায়তা করা, এই সবগুলো কাজ রক্তের কাজের মধ্যেই পড়ে, আমি সেটা অলরেডি জানি। আমার যেটা ভুল হবে সেটা হচ্ছে ডানার সঞ্চালন ও খোলস মোচনে সহায়তা করা হিমোলিম্ফের কাজ, লাস্টের দুইটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই ভুল করা যাবে না, ঠিক আছে। তার মানে ঘাসফড়িংয়ের ডানার সঞ্চালনে ভূমিকা রাখে কে, ঘাসফড়িংয়ের রক্ত বা হিমোলিম্ফ। ঘাসফড়িংয়ের
খোলস মোচনে ভূমিকা রাখে কে? রক্ত বা হিমোলিম্ফ। তার মানে ডানার সঞ্চালন, খোলস মোচন, কোনোভাবেই এই দুইটা ভুল করা যাবে না। যদি তাই হয়, এবার আমরা চলে আসবো রক্ত সংবহন তন্ত্রের পরবর্তী বা সর্বশেষ অংশ, হিমোসিল, হিমোলিম্ফ এবং পৃষ্ঠীয় বাহিকা। তার মানে এবার আমরা চলে আসবো পৃষ্ঠীয় বাহিকায়। খেয়াল করো, পৃষ্ঠীয় বাহিকা হচ্ছে দেহের মধ্য পৃষ্ঠীয় অবস্থানে রক্ষিত প্রধান স্পন্দনশীল অঙ্গ। তার মানে ঘাসফড়িংয়ের প্রধান স্পন্দনশীল অঙ্গ কোনটা? পৃষ্ঠীয় বাহিকা। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, কোনোভাবেই সেটা ভুল করা যাবে না। ঠিক আছে, তোমাকে জানতে হবে এই পৃষ্ঠীয় বাহিকা সে হচ্ছে আবার দুইটা অংশে বিভক্ত। সে কয়টা অংশে বিভক্ত? দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে সম্মুখ ও পশ্চাৎ অ্যাওর্টা, একটা হচ্ছে হৃদযন্ত্র। ঠিক আছে, তার মানে এখান থেকে এমসিকিউ আসবে ঘাসফড়িংয়ের প্রধান স্পন্দনশীল অঙ্গ কোনটা? পৃষ্ঠীয় বাহিকা। এই পৃষ্ঠীয় বাহিকা আবার হচ্ছে দুই অংশে বিভক্ত, একটা হচ্ছে অ্যাওর্টা আর একটা হচ্ছে হৃদযন্ত্র। তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র কিরূপ। দেখো, ঘাসফড়িংয়ের একটি লম্বাটে নলাকার হৃদযন্ত্র থাকে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার মানে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র কিরূপ? লম্বাটে এবং নলাকার। ঠিক আছে, তোমাকে যেটা জানতে হবে যে হৃদযন্ত্র কোন গহ্বরে অবস্থান করে বা কোন সাইনাসে, তুমি একটু আগে জেনে এসেছো, পেরিকার্ডিয়াল সাইনাসে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড অবস্থান করে। তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র সে কয়টা প্রকোষ্ঠে বিভক্ত। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র হচ্ছে 7টি ফানেলাকার প্রকোষ্ঠে বিভক্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই পেজের অন্যতম গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র কয়টি প্রকোষ্ঠে বিভক্ত। তুমি এখানে কিছু খণ্ড পাবে, প্রকোষ্ঠ পাবে, কোনোভাবেই ভুল করা যাবে না। যদি প্রশ্ন করি ঘাসফড়িংয়ের উদর কয়টি খণ্ডকে বিভক্ত? 11টি খণ্ডকে বিভক্ত। আর যদি প্রশ্ন করি ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র কয়টা প্রকোষ্ঠে বিভক্ত? 7টি প্রকোষ্ঠে বিভক্ত। ঠিক আছে, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, তোমাকে জানতে হবে প্রত্যেকটা প্রকোষ্ঠের পার্শ্বীয় দিকে অর্থাৎ দুই পাশে কি আছে? একটি করে মোট এক জোড়া ছিদ্র আছে, যাদেরকে বলা হয় অস্টিয়া। যাদেরকে কি বলে? অস্টিয়া। তার মানে এই যে প্রত্যেকটা ফানেল আকৃতির প্রকোষ্ঠ, তাদের প্রতি পাশে একটি করে দুইটি অর্থাৎ এক জোড়া কি আছে? ছিদ্র বা অস্টিয়া আছে। তার মানে এখান থেকে এমসিকিউ আসবে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের ছিদ্রগুলো কি নামে পরিচিত? অস্টিয়া বা অস্টিয়াম নামে পরিচিত। ঠিক আছে, কোনোভাবেই ভুল করা যাবে না। এবং এই যে অস্টিয়া বা অস্টিয়াম, এতে কি থাকে? এতে থাকে হচ্ছে কপাটিকা। কপাটিকা থাকার কারণে কি হয়? রক্তটা শুধুমাত্র হৃদযন্ত্রে প্রবেশ করতে পারে কিন্তু বের হতে পারে না। এবার তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডে এক বিশেষ ধরনের পেশি থাকে, যে পেশির নাম হচ্ছে অ্যালারি পেশি। এখান থেকে এমসিকিউ আসবে অ্যালারি পেশি পাওয়া যায় নিচের কোন প্রাণীতে? কোন প্রাণীতে? ঘাসফড়িংয়ে। ঠিক আছে, মানে ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডে এক বিশেষ ধরনের পেশি পাওয়া যায় যার নাম হচ্ছে অ্যালারি পেশি। ঠিক আছে, তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ে সর্বমোট কতটি অ্যালারি পেশি থাকে। খুবই গুরুত্বপূর্ণ, ঘাসফড়িংয়ে সর্বমোট 6 জোড়া অ্যালারি পেশি থাকে। দেখতে পাচ্ছি ঘাসফড়িংয়ে 6 জোড়া অ্যালারি পেশি থাকে। 6 জোড়া অর্থাৎ কয়টা? 12টি। কোনোভাবেই যেন সেটা 6টি না হয়ে যায়। 6 জোড়া বা 12টি অ্যালারি পেশি থাকে। তার মানে এখান থেকে তুমি দুটো সংখ্যা পেলে। একটা হচ্ছে ঘাসফড়িংয়ে হৃদযন্ত্র কয়টা প্রকোষ্ঠে বিভক্ত? ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র 7টা প্রকোষ্ঠে বিভক্ত। এবং ঘাসফড়িংয়ে হৃদযন্ত্রে কয়টা অ্যালারি পেশি থাকে? 6 জোড়া বা 12টা অ্যালারি পেশি থাকে। ঠিক আছে, এবং এই অ্যালারি পেশির কাজ কি? এই পেশিগুলো হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে কি করে? রক্ত পরিবহনে বা রক্ত সঞ্চালনে বা সংবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তার মানে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ ছিল, অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল, কোনোভাবেই সেটা ভুল করা যাবে না। তাহলে আমরা যে কাজটা করব, আমাদের যেন ভুল না হয়, আমরা এখানে কি করব? লিখে রাখবো যে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র 7টি প্রকোষ্ঠ বিশিষ্ট এবং অ্যালারি পেশির সংখ্যা হচ্ছে 6 জোড়া বা 12টি। ঠিক আছে, তার মানে আমি বুঝতেই পারছি এই পোর্শনটুকুতে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল। এটা
মাস্ট, এমসিকিউর জন্য কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, এখান থেকে আর কিছু নয়। তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে রক্ত সংবহন প্রক্রিয়া। রক্ত সংবহন প্রক্রিয়া জানার আগে আমাকে জানতে হবে আসলে কার স্পন্দনে বা কার সংকোচন প্রসারণে ঘাসফড়িংয়ে রক্ত সংবহিত বা প্রবাহিত হয়। দেখো, সেটা হচ্ছে হৃদযন্ত্র এবং সেই 6 জোড়া বা 12টা অ্যালারি পেশির সংকোচন প্রসারণের ফলে ঘাসফড়িংয়ে রক্ত প্রবাহিত হয়। তার মানে ঘাসফড়িংয়ে রক্ত প্রবাহিত হয় কার সংকোচন প্রসারণের মাধ্যমে? হৃদযন্ত্র এবং অ্যালারি পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে। তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের স্পন্দন অর্থাৎ ঘাসফড়িংয়ের হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার? প্রতি মিনিটে 100 থেকে 110 বার। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই পেজের অন্যতম গুরুত্বপূর্ণ এমসিকিউ। সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার? প্রতি মিনিটে 100 থেকে 110 বার। কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না, প্রতি মিনিটে 100 থেকে 110 বার। ঠিক আছে, এবার তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন প্রক্রিয়া। ঘাসফড়িংয়ের রক্ত সংবহন প্রক্রিয়া সেটা হচ্ছে আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে জানবো। তাহলে চলো আমরা চলে আসি পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় আমাকে কি জানতে হচ্ছে খেয়াল করো। পরবর্তী পৃষ্ঠায় এখানে হচ্ছে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। আমি সেই ডায়াগ্রামটা দেখে খুব সহজে কি করতে পারবো? ঘাসফড়িংয়ের রক্ত সংবহন প্রক্রিয়াটা জেনে ফেলতে পারবো। সেটা জানার আগে তোমাকে একটা পেইড এমসিকিউ জানতে হবে। সেই এমসিকিউটা হচ্ছে ঘাসফড়িংয়ের সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে কত সময় লাগে? 30 থেকে 60 মিনিট সময় লাগে, মাস্ট। খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই ভুল করা যাবে না। এবং সবচেয়ে বেশি যেই ভুলটা হয় সবাই এটাকে সেকেন্ড মনে করে, এটা কিন্তু সেকেন্ড না, 30 থেকে 60 মিনিট। চিন্তা করো, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে ঘাসফড়িংয়ের সমগ্র দেহে মাত্র একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে। ঠিক আছে, যেখানে আমাদের দেহে গড়ে প্রায় 5 মিনিটে একবার পুরো দেহের মধ্যে রক্ত প্রবাহ সংঘটিত হয়। ঠিক আছে, তার মানে ঘাসফড়িংয়ের সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে কত সময় লাগে? 30 থেকে 60 মিনিট। আবারও বলছি সেকেন্ড না, সেটা হচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, 30 থেকে 60 মিনিট। এবার দেখো ঘাসফড়িংয়ের রক্ত প্রবাহের গতিপথ। গতিপথটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর কিছু এমসিকিউ এখান থেকে আসে যে ঘাসফড়িংয়ের রক্ত প্রবাহের গতিপথ 9 কোনটি। ঠিক আছে, তাহলে এই গতিপথ মনে রাখার জন্য আমরা করব কি? আমরা হচ্ছে খুব সহজ একটা ছন্দ ব্যবহার করব। ছন্দটা হচ্ছে কাকি হাসে শামুক মামার নতুন বেশে। কি বললাম? কাকি হাসে শামুক মামার নতুন বেশে। ঠিক আছে, শামুক মামা নতুন একটা বেশ নিয়েছে। শামুক মামার সেই নতুন বেশে বা নতুন লুকে কাকি কি করছে? হাসছে। ঠিক আছে, দেখো তাহলে কাকি দিয়ে শুরু হবে। ঠিক আছে, কাকি দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা কার্ডিয়াল, তার মানে হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। তার মানে স্টার্ট বা শুরু হচ্ছে কই থেকে? পেরিকার্ডিয়াল সাইনাস থেকে। কাকি দিয়ে মনে রাখবো পেরিকার্ডিয়াল সাইনাস। দেখো হাসে দিয়ে কি হয়? হাসে, তার মানে বুঝতেই পারছি হাতে হচ্ছে হৃদযন্ত্র, সেতে হচ্ছে সংকোচন। তার মানে পেরিকার্ডিয়াল সাইনাস হয়ে রক্ত প্রবাহিত হচ্ছে কোথায়? হৃদযন্ত্রে, এবং পরবর্তীতে হৃদযন্ত্র কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। ঠিক আছে, এবার হৃদযন্ত্রের প্রসারণ এটা আমি হচ্ছে বলতে চাইনি, কারণ তুমি বুঝতেই পারছো হৃদযন্ত্র হচ্ছে প্রসারিত না হলে এর মধ্যে রক্ত প্রবেশ করবে কিভাবে। ঠিক আছে, তার মানে কাকি হাসে পেরিকার্ডিয়াল সাইনাস, সেখান থেকে হৃদযন্ত্রে গিয়ে পরবর্তীতে হচ্ছে হৃদযন্ত্রের সংকোচন। তারপর দেখো শামুক, শামুক দিয়ে হচ্ছে সম্মুখ অ্যাওর্টা। তার মানে হৃদযন্ত্রের সংকোচনের পরে রক্ত কোথায় প্রবেশ করছে? শামুক মানে সম্মুখ অ্যাওর্টায়। পরবর্তীতে শামুক থেকে হচ্ছে মামা, মামা দিয়ে মনে রাখবো মস্তকের সাইনাস। তার মানে সম্মুখ অ্যাওর্টা থেকে রক্ত কোথায় যাচ্ছে? মস্তকের সাইনাসে। মামার পরে হচ্ছে নতুন, নতুন মানে কি? নিউ, নিউ মানে মনে রাখবো হচ্ছে নিউরাল, পেরি নিউরাল। তার মানে মস্তকের সাইনাস থেকে পরবর্তীতে রক্ত যাচ্ছে পেরি নিউরাল সাইনাসে। এবং দেখো নতুনের পর হচ্ছে ব্যাসে, ব্যাসে দিয়ে মনে রাখবো হচ্ছে ভিসেরাল। তার মানে পেরিনিউরাল সাইনাস থেকে পরবর্তীতে রক্ত প্রবেশ করছে পেরি ভিসেরাল সাইনাসে, এবং পরবর্তীতে সেই পেরি ভিসেরাল সাইনাস থেকে আবার হচ্ছে সেটা কাকিতে চলে আসে। তার মানে আবার কি লুপ সৃষ্টি হচ্ছে। তার মানে খুব সহজে কাকি হাসে শামুক মামার নতুন বেশে, এটা দিয়ে আমি কি করলাম? এটা দিয়ে হচ্ছে আমি ঘাসফড়িংয়ের
রক্ত প্রবাহের খুবই সহজ গতিপথ সেটা শিখে ফেললাম। আরেকবার খেয়াল করো, আমরা তাহলে কীভাবে মনে রাখছিলাম, কাকি মানে পেরিকার্ডিয়াল সাইনাস, সেখান থেকে হাসে তার মানে হৃদযন্ত্রের সংকোচন, তারপর হচ্ছে শামুক তার মানে হচ্ছে হৃদযন্ত্রের সংকোচন হয়ে রক্ত যাচ্ছিল সম্মুখ অ্যাওর্টায়, দেন হচ্ছে মামা তার মানে হচ্ছে মস্তকের সাইনাসে প্রবেশ করছিল, মামা থেকে হচ্ছে নতুন মানে হচ্ছে নিউ মানে হচ্ছে পেরিনিউরাল সাইনাসে যাচ্ছিল, বেশে মানে হচ্ছে ভিসে মানে ভিসেরাল, সেটা হচ্ছে পরবর্তীতে ভিসেরাল সাইনাসে গিয়ে আবার কাকিতে ফিরে আসছিল, অর্থাৎ পেরিকার্ডিয়াল সাইনাসে ফিরে আসছিল। তার মানে এমসিকিউ এর জন্য এই ছন্দের মাধ্যমেই তুমি সেই চক্রটা কি করতে পারবে, মনে রাখতে পারবে। তোমাকে যদি বলে কোন ডায়াগ্রামটি সঠিক, তোমার অ্যান্সার করতে কোনো ভুল হবে না। এবার আমরা চলে আসবো সিলোম এবং হিমোসিলের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ সিলোম এবং হিমোসিলের মধ্যে পার্থক্য। খেয়াল করো, তুমি তো জানো সিলোম কি, সেটা হচ্ছে ত্রিভ্রূণস্তরী প্রাণীর দেহের যে গহ্বর বা প্রকোষ্ঠ সেটাই হচ্ছে সিলোম। আর হিমোসিল কি, সহজ কথায় আমি বলতে পারি, সিলোম যদি রক্ত পূর্ণ থাকে সেটাকে আমি বলবো হিমোসিল। তাহলে দেখো সিলোম কি, বলা হচ্ছে মেসোডার্ম উদ্ভূত পেরিটোনিয়াম আবরণে পরিবৃত্ত দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী সিলোমিক রসপূর্ণ গহ্বর। তার মানে সিলোম হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম স্তর থেকে উদ্ভূত এবং কোন আবরণে আবৃত, পেরিটোনিয়াম আবরণ বা পেরিটোনিয়াম পর্দায় আবৃত, ঠিক আছে। এবং সে কি পূর্ণ, সে হচ্ছে সিলোমিক ফ্লুইড বা সিলোমিক রসপূর্ণ একটা গহ্বর, ঠিক আছে, দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী গহ্বর, সেটাই হচ্ছে সিলোম। আর হিমোসিল কি, হিমোসিল হচ্ছে সেও মেসোডার্ম উদ্ভূত কিন্তু সে পেরিটোনিয়াম আবরণবিহীন। তার মানে সিলোম এবং হিমোসিলের মধ্যে পার্থক্য হচ্ছে সিলোম পেরিটোনিয়াম আবরণ যুক্ত কিন্তু হিমোসিল পেরিটোনিয়াম আবরণবিহীন, ঠিক আছে। এবং সিলোম সে হচ্ছে সিলোমিক রস দ্বারা পূর্ণ থাকে, কিন্তু হিমোসিল যেহেতু হিম রক্ত, সে হচ্ছে রক্ত দ্বারা পূর্ণ থাকে। তার মানে মেসোডার্ম উদ্ভূত পেরিটোনিয়াম আবরণবিহীন দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী রক্তপূর্ণ গহ্বরটা হচ্ছে হিমোসিল। তোমাকে জানতে হবে সিলোম সে হচ্ছে কোনো অঙ্গ বা উপাঙ্গে প্রসারিত হয় না, কিন্তু হিমোসিল যেহেতু সে রক্ত ধারণ করে, সেই রক্তের মাধ্যমে পুষ্টি পদার্থ সমগ্র অঙ্গে প্রবেশ করিয়ে দিতে হবে, সরবরাহ করতে হবে। এই কারণে হিমোসিল কি দেহের সকল উপাঙ্গে প্রসারিত হয়। তোমাকে জানতে হবে সিলোম রক্ত সংবহন তন্ত্রের অংশ গঠন করে না, খুবই গুরুত্বপূর্ণ। সিলোম কিন্তু রক্ত সংবহন তন্ত্রের অংশ গঠন করে না, কিন্তু হিমোসিল তুমি জানো ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের অংশ ছিল হিমোসিল, হিমোলিম্ফ এবং পৃষ্ঠীয় বাহিকা। তার মানে হিমোসিল রক্ত সংবহন তন্ত্রের অংশ গঠন করে, ঠিক আছে। তোমাকে জানতে হবে সিলোমে কোনো পুষ্টি পদার্থ পরিবাহিত হয় না, যেহেতু সিলোমের ভেতরে কোনো রক্ত নেই, সুতরাং এর মাধ্যমে কোনো পুষ্টি পদার্থ কি হয় না, পরিবাহিত হয় না। কিন্তু হিমোসিল কি করে, পুষ্টি পদার্থ পরিবহন করে, তার মানে হিমোসিলে পুষ্টি পদার্থ পরিবাহিত হয়। তোমাকে জানতে হবে সিলোম কোথায় দেখতে পাওয়া যায়, অ্যানিলিডা এবং কর্ডাটা পর্বের প্রাণীতে সিলোম দেখতে পাওয়া যায়। এবং হিমোসিল কোথায় দেখতে পাওয়া যায়, আর্থ্রোপোডা এবং মলাস্কা পর্বের প্রাণীতে হিমোসিল দেখতে পাওয়া যায়। তার মানে সিলোম কোথায় পাওয়া যায়, অ্যানিলিডা কর্ডাটা, হিমোসিল কোথায় পাওয়া যায়, আর্থ্রোপোডা এবং মলাস্কা। কোনোভাবেই এই অংশটুকু ভুল করা যাবে না, ঠিক আছে। যদি তাই হয় আমরা হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র পড়ে ফেললাম। এবার আমরা চলে আসব ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। দেখি আমাকে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র থেকে আসলে কি পড়তে হয়, ঠিক আছে। শ্বসন প্রক্রিয়ায় ঘাসফড়িং কি করে, শ্বসন প্রক্রিয়ায় ঘাসফড়িং বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে। এখন যেহেতু ঘাসফড়িংয়ের রক্তের মধ্যে কোনো লোহিত রক্তকণিকার মধ্যে কোনো হিমোগ্লোবিন নেই, তার মানে হিমোগ্লোবিন কি করতে পারে না, সেই অক্সিজেন ক্যারি করতে পারে না। তার মানে হচ্ছে ঘাসফড়িংয়ের রক্তে কোনো শ্বাসরঞ্জক নাই। এর জন্য কি করতে হয়েছে, এর জন্য ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রকে অনেক উন্নত ধরনের হতে হয়েছে। দেখো তোমাকে যেটা জানতে হবে যে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের প্রধানতম অংশ গঠন করে হচ্ছে ট্রাকিয়া। সেই ট্রাকিয়া কি করে, সে হচ্ছে পরিবেশ থেকে অক্সিজেন সরাসরি গ্রহণ করে সেটা দেহকোষে প্রবেশ করায় এবং দেহকোষে বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা সেই ট্রাকিয়া পথেই বাইরে নির্গত হয়। এই যে শ্বসন সম্পাদনের জন্য ট্রাকিয়া কিংবা এদের শাখা প্রশাখা সম্মিলিতভাবে ঘাসফড়িংয়ের যে বিশেষ শ্বসনতন্ত্র গঠন করেছে তাকে সম্মিলিতভাবে কি বলা হয়, তাকে বলা হয়
ট্রাকিয়াল তন্ত্র। ঠিক আছে, ট্রাকিয়া এবং তার আনুষঙ্গিক শাখা প্রশাখা মিলে ঘাসফড়িংয়ে যে শ্বসনতন্ত্র গঠন করে তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র কোন কোন অঙ্গ নিয়ে গঠিত। তার মানে এখান থেকে এমসিকিউ আসবে, ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্রের অন্তর্ভুক্ত নয় কোনটি? ঠিক আছে, তাহলে দেখো তো ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র বা শ্বসনতন্ত্র কোন কোন অঙ্গ নিয়ে গঠিত? সেটা হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, সেটা আমি পরবর্তী পৃষ্ঠায় জানবো শ্বাসনালী বা ট্রাকিয়া, আমি জানবো হচ্ছে ট্রাকিওল, আমি জানবো হচ্ছে বায়ু থলি। ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে সেটা জানবো, বাট আপাতত তুমি 4টা নাম জেনে রাখো। সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র বা শ্বসনতন্ত্র কোন কোন অঙ্গ বা অংশ নিয়ে গঠিত? সেটা হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, সেটা হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় খেয়াল করো শ্বাসনালী বা ট্রাকিয়া, সেটা হচ্ছে ট্রাকিওল, এবং সর্বশেষ সেটা হচ্ছে বায়ু থলি। ঠিক আছে, এবার আমরা সে সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো সবার প্রথম চলে আসো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। তুমি অলরেডি জানো, আমরা যে গত লেকচার ভিডিওতে পড়ে এসেছি শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কি। এরা হচ্ছে মূলত ট্রাকিয়াল তন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ। তার মানে ট্রাকিয়াল তন্ত্র যে ছিদ্রপথে পরিবেশ উন্মুক্ত বা বাইরে উন্মুক্ত, সেটাই হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। ঠিক আছে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, নিচের কোনটি ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ? কোনটি? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এবং বলতো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলের সংখ্যা যেন কত? ঘাসফড়িংয়ের দেহের উভয় পাশে মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল রয়েছে। তার মানে ঘাসফড়িংয়ে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলের সংখ্যা কত? 10 জোড়া। এর মধ্যে তুমি জানো বক্ষীয় অঞ্চলে কয় জোড়া থাকে? বক্ষীয় অঞ্চলে থাকে 2 জোড়া স্পাইরাকল, এবং উদরীয় অঞ্চলে কয় জোড়া স্পাইরাকল থাকে? উদরীয় অঞ্চলে 8 জোড়া স্পাইরাকল থাকে। মোট 10 জোড়ার 2 জোড়া হচ্ছে বক্ষীয় অঞ্চলে এবং বাকি 8 জোড়া হচ্ছে উদরীয় অঞ্চলে থাকে। তোমাকে জানতে হবে প্রত্যেকটা শ্বাসরন্ধ্র কোন আকৃতির? প্রত্যেকটা শ্বাসরন্ধ্র হচ্ছে ডিম্বাকার। খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই ভুল করা যাবে না। এবং ঘাসফড়িংয়ের প্রত্যেকটা শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কি দ্বারা পরিবেষ্টিত বা আবৃত থাকে? সেটা হচ্ছে পেরিট্রিম নামক কাইটিন নির্মিত প্রাচীরে পরিবেষ্টিত থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কোনটি দ্বারা পরিবেষ্টিত থাকে? পেরিট্রিম নামক কাইটিন নির্মিত প্রাচীরে পরিবেষ্টিত থাকে। তার মানে ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলকে আবৃত করে রাখে কি? পেরিট্রিম। কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না। তোমাকে জানতে হবে পরবর্তী পৃষ্ঠায় দেখো বলা হচ্ছে এই যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলগুলো রয়েছে, এই শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলগুলোর মুখে সূক্ষ্ম রোমযুক্ত ছাঁকনি যন্ত্র থাকে, এক ধরনের ফিল্টারিং অ্যাপারেটাস থাকে। এবং এই ছাঁকনি যন্ত্র থাকার কারণে কি হয়? বিভিন্ন ধুলাবালি, জীবাণু কিংবা পানি কি করতে পারে না? ভেতরে প্রবেশ করতে পারে না। এবং এই যে রন্ধ্রগুলো আছে, এই রন্ধ্রগুলো পেশি নিয়ন্ত্রিত কপার্টিকার মাধ্যমে কি হয়? খোলে বা বন্ধ হয়। তার মানে শ্বাসরন্ধ্র যখন বন্ধ থাকে তখন দেহ থেকে কি করতে পারে না? কোনো জলীয় বাষ্প বেরোতে পারে না। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাকে আর কিছু জানতে হচ্ছে না। আমি যখন শ্বসনতন্ত্রের প্রথম অঙ্গ অর্থাৎ শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল সম্পর্কে জেনে ফেললাম, এবার আমি চলে আসবো শ্বাসনালী বা ট্রাকিয়া। জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ লাইন, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে প্রত্যেকটা শ্বাসরন্ধ্র অ্যাট্রিয়াম নামক একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত। তার মানে এটা যদি একটা ঘাসফড়িং হয়, ঘাসফড়িংয়ের এই যে ডিম্বাকার শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, এটা কি করছে? একটা ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত হচ্ছে। যে ক্ষুদ্র প্রকোষ্ঠের নাম হচ্ছে অ্যাট্রিয়াম। তার মানে এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, প্রত্যেকটি শ্বাসরন্ধ্র কিসে উন্মুক্ত থাকে? কিসে? অ্যাট্রিয়াম নামক একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত থাকে। ঠিক আছে, এবং এই অ্যাট্রিয়াম থেকে কি উৎপন্ন হয়? এই অ্যাট্রিয়াম থেকেই হচ্ছে সূক্ষ্ম শাখা প্রশাখাযুক্ত স্থিতিস্থাপক বহির্দকীয় ট্রাকিয়া উৎপন্ন হয়। তার মানে এই অ্যাট্রিয়াম থেকেই পরবর্তীতে কি হচ্ছে? ট্রাকিয়া উৎপন্ন হচ্ছে। যে এই ট্রাকিয়া কি? ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ। তার মানে এখান থেকে এমসিকিউ আসবে ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ কোনটি? অ্যান্সার হ্যাজ টু বি ট্রাকিয়া। কোনোভাবেই কিন্তু ভুল করে সেটা যেন
স্পাইরাকল না হয়ে যায়। তার মানে ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ কোনটি? ট্রাকিয়া। মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। তোমাকে জানতে হবে ট্রাকিয়ার প্রাচীর কয় স্তর বিশিষ্ট? ট্রাকিয়ার প্রাচীর 3 স্তর বিশিষ্ট। আমার সময় মেডিকেল ভর্তি পরীক্ষার এক কোচিংয়ে এই প্রশ্নটা এসেছিল, আমি তখন উত্তর করতে পারিনি। ট্রাকিয়ার প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট, কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, ট্রাকিয়া টি দিয়ে শুরু হচ্ছে, থ্রিও কি টি দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, ট্রাকিয়া মানে 3, ট্রাকিয়ার প্রাচীর 3 স্তর বিশিষ্ট, কোনোভাবেই এটা ভুল করা যাবে না। ঠিক আছে, সেই স্তরগুলোকে কি? সেটা হচ্ছে বাইরের এপিডার্মিস দ্বারা গঠিত ভিত্তি ঝিল্লি, মাঝখানে রয়েছে এপিথেলিয়াম এবং ভেতরে রয়েছে কিউটিকল নির্মিত ইন্টিমা। তার মানে কি কি আছে? ভিত্তি ঝিল্লি, এপিথেলিয়াম এবং ইন্টিমা। ট্রাকিয়ার প্রাচীর 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে, এবং এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বর দিয়ে কি হয়? বায়ু প্রবাহিত হয়। এবং ইন্টারেস্টিংলি এই ট্রাকিয়ার গহ্বর কিছু পর পর পুরু হয়ে আংটির মতো বলয় গঠন করে। তার মানে হচ্ছে ট্রাকিয়ার প্রাচীর তোমরা জানো 3 স্তর বিশিষ্ট। সেই 3 স্তরের সবার ভেতরের স্তর যার নাম হচ্ছে ইন্টিমা, কিছু সময় পরপর কি হয়? কিছু সময় পরপর সেই ইন্টিমা পুরু হয়ে কি করে? এরকম রিং লাইক স্ট্রাকচার ফর্মেশন করে, একটা আংটির মতো বলয় গঠন করে। এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে সেই ট্রাকিয়াটা কখনো আর চুপসে যায় না, অর্থাৎ ট্রাকিয়ার ভিতর দিয়ে যে বাতাস প্রবাহিত হয় সেই ট্রাকিয়ার পাথওয়েটা বা পথটা কখনো কি করে না? চুপসে যায় না। তার মানে এই যে ইন্টিমা কিছুক্ষণ পর পর পুরো হয়ে এরকম আংটির মতো শক্ত স্ট্রাকচার গঠন করছিল, তাকে কি বলে? তাকে বলে টিনিডিয়া। খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না। এইখানে স্টুডেন্টরা সবথেকে বেশি ভুল করে 2টা শব্দে, একটা হচ্ছে টিনিডিয়া আর একটা হচ্ছে পেরিট্রিম। একটা বিষয় খেয়াল করো, টিনিডিয়া আর পেরিট্রিম কিন্তু এক না। পেরিট্রিম কি ছিল? পেরিট্রিম হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, একটা প্রাচীর দ্বারা পরিবেষ্টিত থাকে, সেই প্রাচীরের নাম হচ্ছে পেরিট্রিম। আর টিনিডিয়া কি? টিনিডিয়া হচ্ছে ট্রাকিয়ার ভেতরকার স্তর, অর্থাৎ ইন্টিমা। ইন্টিমা কিছু দূর পর পর পুরু হয়ে আংটির মতো শক্ত স্ট্রাকচার ফর্মেশন করে, যার ফলে কি হয় না? যার ফলে ট্রাকিয়াটা চুপসে যায় না, বাতাস চলাচলটা স্বাভাবিক থাকতে পারে। ঠিক আছে, তার মানে কোনোভাবেই কিন্তু এমসিকিউটা ভুল করা যাবে না। কোনটি থাকার কারণে ট্রাকিয়া কখনো চুপসে যায় না? কোনটি? টিনিডিয়া। এবং এই টিনিডিয়া ফর্মেশন করে কে? টিনিডিয়া ফর্মেশন করে হচ্ছে ইন্টিমা। এবং এই ইন্টিমা কি? ইন্টিমা হচ্ছে ট্রাকিয়ার সবার অভ্যন্তরস্থ অর্থাৎ ভেতরের স্তর। ঠিক আছে, কোনোভাবেই ভুল করা যাবে না। তোমাকে জানতে হবে হচ্ছে যে এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়া হচ্ছে কয়েকটা আরও শাখা নালিকায় বিভক্ত থাকে, যাদেরকে বলা হয় ট্রাকিয়াল কাণ্ড। সর্বমোট ট্রাকিয়াল কাণ্ড কয় জোড়া? সর্বমোট ট্রাকিয়াল কাণ্ড থাকে হচ্ছে 3 জোড়া। সেটা কি কি? সেটা হচ্ছে এক জোড়া পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এক জোড়া হচ্ছে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এক জোড়া হচ্ছে অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তার মানে ট্রাকিয়া সে হচ্ছে অনুদৈর্ঘ্যভাবে অর্থাৎ লম্বালম্বি আরও কয়েকটা শাখায় বিভক্ত থাকে, যাকে বলা হয় ট্রাকিয়াল কাণ্ড। সেই ট্রাকিয়াল কাণ্ডগুলো হচ্ছে পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড, পৃষ্ঠীয় ট্রাকিয়াল কাণ্ড এবং অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ড। মনে রাখার জন্য আমরা লিখে রাখবো হচ্ছে বাদল। কি লিখবো? বাদল, অর্থাৎ হচ্ছে VDL, বাদল বা বাদল। দেখো, ভিতে হচ্ছে কি? ভিতে হচ্ছে ভেন্ট্রাল, ডিতে হচ্ছে ডরসাল, এলতে হচ্ছে ল্যাটারাল। ল্যাটারাল মানে হচ্ছে পার্শ্বীয়, ভেন্ট্রাল মানে কি? ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয়, ডরসাল মানে পৃষ্ঠীয়। তার মানে বাদল, ভেন্ট্রাল, ডরসাল এবং ল্যাটারাল, পৃষ্ঠীয়, অঙ্কীয় এবং পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড। এখান থেকে আর কিছু না। তার মানে এই পোর্শনটুকু থেকে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে অংশটা জানতে হবে সেটা হচ্ছে টিনিডিয়া থাকায় ট্রাকিয়া কখনো চুপসে যায় না। ট্রাকিয়া হচ্ছে ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ এবং ট্রাকিয়ার প্রাচীর 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে, যদি তাই হয় এখান থেকে আর কিছুই নয়। এবং এই যে তুমি ট্রাকিয়া সম্পর্কে জানলে, এই ট্রাকিয়ায় কি করে? এই ট্রাকিয়া সমগ্র দেহে শ্বসনিক গ্যাসকে পরিবহন
করে। এবার দেখো পরবর্তীতে কি হয়, পরবর্তীতে এই ট্রাকিয়া হচ্ছে আবার কিছু সূক্ষ্ম শাখায় বিভক্ত হয়। তার মানে পরবর্তীতে কি হয়, ট্রাকিয়া আরও কিছু সূক্ষ্ম শাখায় বিভক্ত হয়। তোমাকে জানতে হবে ট্রাকিয়া যেই সূক্ষ্ম শাখায় বিভক্ত হয় তার নাম কি, তার নাম হচ্ছে ট্রাকিওল, কোনোভাবেই ভুল করা যাবে না। ট্রাকিয়া যেই সূক্ষ্ম শাখায় বিভক্ত হয় তার নাম কি, ট্রাকিওল। ঠিক আছে, ট্রাকিওল হচ্ছে এককোষী নালিকা, তার মানে সে হচ্ছে এক কোষ বিশিষ্ট একটা নালিকা। তোমাকে জানতে হবে তার ব্যাস কত। ট্রাকিওলের ব্যাস হচ্ছে মাত্র 1 মাইক্রোমিটার, খুবই গুরুত্বপূর্ণ। ট্রাকিওলের ব্যাস কত, কত সেটা মাত্র 1 মাইক্রোমিটার, মাস্ট, কোনোভাবেই এটা ভুল করা যাবে না। দেখো ট্রাকিওলের প্রাচীর কি, ইন্টিমা ও টিনিডিয়া বিহীন, এবং এর অভ্যন্তরে কি থাকে, এর অভ্যন্তরে থাকে হচ্ছে টিস্যু রস, এবং এই টিস্যু রসই কি করে, শ্বসনে প্রত্যক্ষ ভূমিকা রাখে। অর্থাৎ এই টিস্যু রসের মাধ্যমে কি হয়, দেহকোষে গ্যাসিয়াস এক্সচেঞ্জগুলো হয়। তার মানে এখান থেকে আমাকে কি জানতে হলো, আমাকে জানতে হলো হচ্ছে ট্রাকিয়া আরও সূক্ষ্ম শাখায় বিভক্ত হয় যাকে বলা হয় ট্রাকিওল। ট্রাকিওল হচ্ছে এককোষী নালিকা, ট্রাকিওলের ব্যাস হচ্ছে মাত্র 1 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার, এখান থেকে কিন্তু একক পরিবর্তন করে দিবে, মিলিমিটার সেন্টিমিটার কোনোভাবে যেন ভুল না হয়। ঠিক আছে, এবং ট্রাকিওলের বৈশিষ্ট্য কি, ট্রাকিওলের প্রাচীর ইন্টিমা এবং টিনিডিয়া বিহীন। ঠিক আছে, তার মানে ট্রাকিওলের প্রাচীরে কোনো সেই অন্তঃস্থ স্তর অর্থাৎ ইন্টিমা থাকে না, কোনো আংটির মতো পুরু গঠন অর্থাৎ টিনিডিয়া থাকে না, এবং কি থাকে, ট্রাকিওলের অভ্যন্তরভাগ টিস্যু রসে পূর্ণ থাকে। এই টিস্যু রসে কি করে, রক্তের মতো গ্যাসিয়াস এক্সচেঞ্জে ভূমিকা রাখে। এখান থেকে আর কিছু না। পরবর্তীতে দেখো ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের সর্বশেষ অংশ যেটা হচ্ছে বায়ুথলি। বায়ুথলি কি বলা হচ্ছে, ট্রাকিয়ার কিছু শাখা প্রসারিত হয়ে বড় ইন্টিমাবিহীন পাতলা প্রাচীরযুক্ত বায়ুথলি গঠন করে। তার মানে আমি বুঝতে পারছি বায়ুথলি সেও কি ইন্টিমা বিহীন। ঠিক আছে, তার মানে হচ্ছে ট্রাকিওল সেও ছিল ইন্টিমা বিহীন, এখানে আমি বায়ুথলি পাচ্ছি সেও কি ইন্টিমা বিহীন। এবং এই বায়ুথলিতে কি থাকে বুঝতেই পারছো, বায়ুথলি তার মানে সেখানে কি থাকবে, বাতাস জমা থাকে এবং সে শ্বসনের সময় বায়ু প্রবাহকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যদি তাই হয় ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র বা ট্রাকিয়াল তন্ত্রের অঙ্গগুলো বা অংশগুলো যেগুলো ছিল তুমি সেগুলো জেনে ফেললে, সেগুলো থেকে কি এমসিকিউ জানতে হবে তুমি জেনে ফেললে। ঠিক আছে, এবার তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের শ্বসন পদ্ধতি। দেখো খুব ইন্টারেস্টিং, বলা হচ্ছে ঘাসফড়িংয়ের রক্তে অর্থাৎ হিমোলিম্ফে যেহেতু কোনো শ্বাসরঞ্জক থাকে না, যেহেতু কোনো হিমোগ্লোবিন থাকে না, এই কারণে ঘাসফড়িংয়ের রক্ত শ্বসনে তেমন ভূমিকা পালন করতে পারে না। সত্য মিথ্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘাসফড়িংয়ের রক্ত শ্বসনে তেমন কোনো ভূমিকা পালন করতে পারে না। ঠিক আছে, তাহলে ঘাসফড়িংয়ের শ্বসন নিয়ন্ত্রণ করে কি, তুমি তো জানোই ট্রাকিয়া এবং ট্রাকিওলের মাধ্যমে কি হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জগুলো হয়, শ্বসন নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের শ্বসন পদ্ধতি ঠিক মানুষের মতোই শ্বসন পদ্ধতি 2 ভাগে বিভক্ত থাকবে। একটা হচ্ছে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস, আর একটা হচ্ছে শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস। আমি তো জানি প্রশ্বাস মানে প্রবেশ মানে শ্বাস গ্রহণ, নিঃশ্বাস মানে নির্গমন মানে শ্বাস ত্যাগ। তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ে শ্বাসরন্ধ্র যেন কয়টা, ঘাসফড়িংয়ে শ্বাসরন্ধ্র হচ্ছে 10 জোড়া, অর্থাৎ স্পাইরাকল 10 জোড়া। এখন এই 10 জোড়ার মধ্যে প্রথম 4 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রকে বলা হয় প্রশ্বাসী শ্বাসরন্ধ্র, তার মানে সেই শ্বাসরন্ধ্রগুলো দিয়ে ভেতরে বাতাস প্রবেশ করে। ঠিক আছে, এবং পরবর্তী 6 জোড়া শ্বাসরন্ধ্রকে বলা হয় নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র, তার মানে সেই পথে কি হয়, বাতাস আবার দেহের বাইরে বের হয়ে যায়। তার মানে এমসিকিউ এর জন্য যেহেতু হচ্ছে আমার শ্বসন পদ্ধতি আলোচনা করার প্রয়োজন নেই, এখান থেকে আমাকে শুধু এই ইনফরমেশনটুকুই জানতে হয়। তাহলে যেই ইনফরমেশনটুকু আমরা বললাম এটা হচ্ছে আমরা পরবর্তী পৃষ্ঠায় আরেকটু গুছিয়ে লিখে রেখেছি। দেখো পরবর্তী পৃষ্ঠায় কি বলা হচ্ছে, ঠিক এই কথাটা আমরা ঠিক এই পড়াটাই পড়ছিলাম। দেখো বাকি 6 জোড়া শ্বাসরন্ধ্র যে হচ্ছে নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র, তার মানে হচ্ছে ঘাসফড়িংয়ে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল হচ্ছে 10 জোড়া, এর মধ্যে প্রথম 4 জোড়া হচ্ছে প্রশ্বাসী শ্বাসরন্ধ্র এবং পরবর্তী 6 জোড়া হচ্ছে নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র। এটা মনে রাখার জন্য একটা ছন্দ লিখব, ছন্দটা হচ্ছে প্রাণের বউ। কি বললাম, প্রাণের বউ। দেখো
প্রাতে হচ্ছে প্রশ্বাসী শ্বাসরন্ধ্র, কয়টা সে হচ্ছে 4 জোড়া। তারপরে নের দিয়ে হচ্ছে নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র, সে কয়টা, সে হচ্ছে 6 জোড়া। এবং বৌ দিয়ে কি, বথে হচ্ছে বক্ষ অঞ্চল, বক্ষ অঞ্চলে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল রয়েছে 2 জোড়া। উতে হচ্ছে উদর অঞ্চল বা উদরীয় অঞ্চলে শ্বাসরন্ধ্র কত জোড়া, 8 জোড়া। তার মানে প্রাণের বউ প্রশ্বাসী 4 জোড়া, নিঃশ্বাসী 6 জোড়া, বক্ষ অঞ্চলে শ্বাসরন্ধ্র থাকে 2 জোড়া, উদর অঞ্চলে শ্বাসরন্ধ্র থাকে 8 জোড়া। এখান থেকে এমসিকিউর জন্য এর বাইরে আর কিছু জানার প্রয়োজন নেই। যদি তাই হয়, এবার আমরা চলে আসবো ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র গেল, এবার আমরা চলে আসবো ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র। এবার রেচনতন্ত্রে আসার আগে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া শ্বসনের গতিপথের রেখচিত্র কি প্রয়োজন হবে কিনা, এটা প্রয়োজন নেই, কিন্তু তুমি শুধুমাত্র জেনে রাখতে পারো। দেখো, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন, সেটা কি, ওই যে প্রাচীরে অবস্থিত শ্বাসরন্ধ্র প্রথমে কিসে যায়, প্রথমে অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। আমরা জানি শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলগুলো একটা ক্ষুদ্র প্রকোষ্ঠ বা অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়, যে অ্যাট্রিয়াম থেকেই পরবর্তীতে ট্রাকিয়ার সৃষ্টি হয়। সেই ট্রাকিয়াগুলো পরবর্তীতে ট্রাকিওলে অর্থাৎ আরও সূক্ষ্ম শাখায় বিভক্ত হয়। সেই ট্রাকিওলগুলো পরবর্তীতে বায়ুথলিতে অর্থাৎ ট্রাকিয়া পরবর্তীতে পাতলা প্রাচীর বিশিষ্ট বায়ুথলি ফর্মেশন করে, এবং সেই বায়ুথলিতে কি হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। এই ট্রাকিউল বায়ুথলি, এখানে কি হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। এখানে অক্সিজেন দেহে প্রবেশ করে, জারণ ক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড আবার নির্গত হয়। ঠিক বিপরীত প্রক্রিয়ায় সেই নির্গত কার্বন ডাইঅক্সাইড ট্রাকিয়া হয়ে সেই ক্ষুদ্র প্রকোষ্ঠ অর্থাৎ অ্যাট্রিয়াম হয়ে শ্বাসরন্ধ্র পথে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে। তার মানে এই ফ্লোচার্ট আমার মনে হয় না যে এটা বুঝতে খুব বেশি সমস্যা হওয়ার কথা। ঠিক আছে, তুমি যদি শুধুমাত্র এদের ব্রাঞ্চগুলো ঠিকমতো বুঝতে পারো, যে শ্বাসরন্ধ্র সে হচ্ছে অ্যাট্রিয়ামে উন্মুক্ত হচ্ছে, সেই অ্যাট্রিয়াম থেকে সৃষ্টি হচ্ছে ট্রাকিয়া আরও সূক্ষ্ম শাখায় বিভক্ত হচ্ছে, তৈরি করছে ট্রাকিওল, পরবর্তীতে সেটা পাতলা বায়ুথলি তৈরি করছে, যেখানে গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে, অক্সিজেন অ্যাবজর্ব করছে, কার্বন ডাইঅক্সাইড নির্গমন করছে, এবং সেটা ঠিক বিপরীত পথে, অর্থাৎ ট্রাকিয়া অ্যাট্রিয়াম শ্বাসরন্ধ্র হয়ে আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। যদি তাই হয়, এবার আমরা চলে আসবো হচ্ছে ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। তাহলে আমাকে ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র থেকে আসলে কি জানতে হবে? সবার প্রথম জানতে হবে রেচন প্রক্রিয়া বলতে আসলে কি বোঝায়। রেচন মানে কি? রেচন হচ্ছে আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো সৃষ্টি হয়, সেটা নিষ্কাশনের যে প্রক্রিয়া, তাকে বলা হয় রেচন প্রক্রিয়া। আমরা অলরেডি বৃক্কের অধ্যায়ে জেনেই এসেছি। তার মানে আমিষ জাতীয় খাদ্য বিপাকে কোন বর্জ্য পদার্থ সৃষ্টি হয়? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সৃষ্টি হয়, এবং সেই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আমার দেহের জন্য ক্ষতিকর, সেটাকে দেহ থেকে বের করে দিতে হবে। এবং বের করার জন্য আমার দেহ যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে রেচন বা এক্সক্রিশন। ঠিক আছে, কোনোভাবেই ভুল করা যাবে না। তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ কোনটা। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, কোনোভাবেই ভুল করা যাবে না। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ কোনটা? ম্যালপিজিয়ান নালিকা। এই পেজের অন্যতম গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ কোনটি। ঠিক আছে, তোমাকে যেটা জানতে হবে যে ম্যালপিজিয়ান নালিকা সে হচ্ছে ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ। এছাড়াও ঘাসফড়িংয়ের কিছু অতিরিক্ত রেচন অঙ্গ বা কিছু সহায়ক রেচন অঙ্গ থাকে। আমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের সেই অতিরিক্ত বা সহায়ক রেচন অঙ্গ কারা। তারা হচ্ছে ইউরেট কোষ, তারা হচ্ছে ইউরিকোস গ্রন্থি, তারা হচ্ছে নেফ্রোসাইট, এবং তারা হচ্ছে কিউটিকল। ঠিক আছে, তার মানে ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, কিন্তু ঘাসফড়িংয়ের অতিরিক্ত বা সহকারী বা আনুষঙ্গিক রেচন অঙ্গ কোনটা? সেটা হচ্ছে মেদপুঞ্জের কিছু কোষ, ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ঘাসফড়িংয়ের আনুষঙ্গিক রেচন অঙ্গ নয় কোনটি। ঠিক আছে, যদি তাই হয়, এখান থেকে আর কিছুই নয়, তোমাকে জানতে হবে হচ্ছে ঘাসফড়িংয়ের সেই রেচন অঙ্গগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা। সর্বপ্রথম তাহলে চলে আসবো আমরা ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ, যেটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। দেখো, ম্যালপিজিয়ান নালিকা থেকে আমাকে আসলে কি জানতে হচ্ছে। সবার প্রথম তোমাকে জানতে হবে ম্যালপিজিয়ান নালিকার নামকরণ কে করেন।
ম্যালপিজিয়ান নালিকার নামকরণ করেন হচ্ছে বিজ্ঞানী মার্সেলো ম্যালপিজি। তার নাম অনুসারেই এই নালিকাগুলোকে বলা হয় ম্যালপিজিয়ান নালিকা। তিনি কি করেন? তিনি হচ্ছে সর্বপ্রথম 1669 সালে এই ম্যালপিজিয়ান নালিকাগুলো আবিষ্কার করেন এবং তার নাম অনুসারেই এর নামকরণ করা হয়। তোমাকে জানতে হবে বিজ্ঞানী মার্সেলো ম্যালপিজি তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন ইতালীয় চিকিৎসক এবং জীববিজ্ঞানী। কোনোভাবেই ভুল করা যাবে না। উনি ছিলেন একজন ইতালীয় চিকিৎসক এবং জীববিজ্ঞানী এবং উনি সর্বপ্রথম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা আবিষ্কার করেন। ঠিক আছে, তোমাকে জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ। দেখো ম্যালপিজিয়ান নালিকার অবস্থান, এর অবস্থানটা কোথায়? এর অবস্থানটা হচ্ছে মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে। ঠিক আছে, কোনোভাবেই ভুল করা যাবে না। আমরা গত লেকচার ক্লাসে পড়ে এসেছিলাম মধ্য পৌষ্টিক নালী অর্থাৎ আমার মেসেন্টেরন এবং হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী অর্থাৎ প্রোক্টোডিয়ামের সংযোগস্থলে কি ছিল? ম্যালপিজিয়ান নালিকা ছিল। ঠিক আছে, এবং সে কোথায় বিস্তৃত থাকে? সে হচ্ছে হিমোসিলে বিস্তৃত থাকে। ঠিক আছে, তোমাকে জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি ম্যালপিজিয়ান নালিকা প্রায় 25 মিলিমিটার লম্বা। তার মানে ম্যালপিজিয়ান নালিকা কতটুকু লম্বা? 25 মিলিমিটার লম্বা। এই পেজের অন্যতম গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্রত্যেকটা ম্যালপিজিয়ান নালিকা প্রায় কতটুকু লম্বা? 25 মিলিমিটার। আবারও বলছি, একক ভুল করা যাবে না। সেন্টিমিটার নয়, সেটা মিটার নয়, সেটা হচ্ছে 25 মিলিমিটার লম্বা। ঠিক আছে, এবং এর ব্যাস কত? ব্যাস হচ্ছে 1 মিলিমিটার। তার মানে এখান থেকে তুমি দুইটা জিনিস জানতে পারছো, সেটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা সে হচ্ছে 25 মিলিমিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাস যুক্ত। ঠিক আছে, তোমাকে জানতে হবে এই ম্যালপিজিয়ান নালিকাগুলো হচ্ছে সরু, নলাকার, ইলাস্টিক এবং ফাঁপা। বুঝতেই পারছি ম্যালপিজিয়ান নালিকা সরু নালিকা, সে হচ্ছে স্থিতিস্থাপক অর্থাৎ ইলাস্টিক এবং ফাঁপা। ঠিক আছে, জানতে হবে যেহেতু সে ফাঁপা, এই ম্যালপিজিয়ান নালিকার ভেতরের ফাঁপা গহ্বরকে কি বলে? লুমেন বলে। ঠিক আছে, এবং এই ম্যালপিজিয়ান নালিকার প্রাচীর কোন কোষে গঠিত? এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াল কোষে গঠিত। ঠিক আছে, এখান থেকে আর কিছুই নয়, তোমাকে শুধুমাত্র জানতে হবে ম্যালপিজিয়ান নালিকায় থাকে হচ্ছে ভিত্তি পর্দা, থাকে অসংখ্য মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাইগুলো সম্মিলিতভাবে গঠন করে বৈশিষ্ট্যপূর্ণ ব্রাশ বর্ডার। ঠিক আছে, তার মানে এখান থেকে তোমাকে 3টে শব্দ জানতে হবে। শব্দগুলো হচ্ছে ভিত্তি পর্দা, মাইক্রোভিলাই এবং ব্রাশ বর্ডার। এখান থেকে প্রশ্ন আসে, ব্রাশ বর্ডার দেখতে পাওয়া যায় কোন প্রাণীতে? কোন প্রাণীতে? ঘাসফড়িংয়ে। অথবা বলবে ব্রাশ বর্ডার দেখতে পাওয়া যায় ঘাসফড়িংয়ের কোন অঙ্গে বা কোথায়? কোথায় সেটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকায় বা রেচন তন্ত্রে। কোনোভাবেই ভুল করা যাবে না। এবং ব্রাশ বর্ডার গঠন করে কে? মাইক্রোভিলাই ব্রাশ বর্ডার গঠন করে। এখান থেকে এর বাইরে আর কিছু তোমার জানতে হচ্ছে না। এই যে মাইক্রোভিলাই বা ব্রাশ বর্ডার, এদের আন্দোলনে কি হয়? অভ্যন্তরস্থ কিছু জটিল প্রক্রিয়ায় রেচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এখান থেকে আর কিছু তোমার জানতে হচ্ছে না। এবার চলে আসছে হচ্ছে রেচন প্রক্রিয়া। বুঝতেই পারছো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য রেচন প্রক্রিয়া সিকিউ জানার প্রয়োজন নেই। ঠিক আছে, শুধুমাত্র তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘাসফড়িংয়ে রেচন প্রক্রিয়ার ফলে রেচন বর্জ্য কি আকারে দেহের বাইরে নিষ্কাশিত হয়? সেটা শুষ্ক ইউরিক অ্যাসিড দানা হিসেবে দেহের বাইরে নিষ্কাশিত হয়। অর্থাৎ মলের সাথে শুষ্ক ইউরিক অ্যাসিড দানা হিসেবে সেটা কি হয়? নিষ্কাশিত হয়। ঠিক আছে, কোনোভাবেই সেটা ভুল করা যাবে না। তোমাকে জানতে হবে হচ্ছে ঘাসফড়িংয়ের ম্যালপিজিয়ান নালিকা অর্থাৎ তুমি প্রধান রেচন অঙ্গ পড়ে ফেললে। এবার তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের অতিরিক্ত সহায়ক বা আনুষঙ্গিক রেচন অঙ্গ কারা রয়েছে। দেখো আমরা অলরেডি নামগুলোর সাথে পরিচিত। ঘাসফড়িংয়ের অতিরিক্ত আনুষঙ্গিক রেচন অঙ্গ নয় কোনটি? এভাবেই ঠিক প্রশ্নটা আসবে। তাহলে অতিরিক্ত বা আনুষঙ্গিক রেচন অঙ্গ কারা কারা আছে? সেটা হচ্ছে ইউরেট কোষ, সেটা হচ্ছে ইউরিকোস গ্রন্থি, সেটা হচ্ছে নেফ্রোসাইট, সেটা হচ্ছে কিউটিকল। মনে রাখার জন্য আমরা একটা ছন্দ লিখে রাখবো। ছন্দটা হচ্ছে ফাইন কিউটিকল। কি বললাম? ফাইন কিউটিকল। দেখো ফাইন কিউটিকল ফতে হচ্ছে ফ্যাট বডি কোষ, যেটা হচ্ছে পুরাতন বইয়ে ছিল, নতুন বইয়ে এটা উল্লেখ করেনি। তার মানে ফতে হচ্ছে ফ্যাট বডি কোষ। ইতে কি দেখো? ইতে হচ্ছে ইউরেট কোষ, আরেক ইতে হচ্ছে ইউরিকোস গ্রন্থি
এবং নতে কি, নতে হচ্ছে নেফ্রোসাইট এবং কিউটিকল নিজেই হচ্ছে কিউটিকল। তার মানে ঘাসফড়িংয়ের অতিরিক্ত বা আনুষঙ্গিক রেচনাঙ্গগুলো কী কী রয়েছে? ফাইন কিউটিকল, ফ্যাট বডি কোষ, ইউরেট কোষ, ইউরিকোজ গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল। ঠিক আছে, ফ্যাট বডি কোষ কিংবা ইউরেট কোষ একই কথা। ঠিক আছে, এখান থেকে আর কিছু নয়। দেখো ঠিক এই কথাটাই বলেছে, ঘাসফড়িংয়ের দেহে অসংখ্য ফ্যাট বডি বা চর্বি কোষ থাকে এবং ইন্টারেস্টিংলি বলা হচ্ছে এই ফ্যাট বডি কোষ বা চর্বি কোষ বা ইউরিট কোষ এরা কি করে? এরা হচ্ছে প্রধানত শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যকে পরিবর্তিত রূপে জমা রাখে এবং এরা কি করে? হিমোলিম্ফের মধ্যে থাকা কিছু পরিমাণ ইউরিক অ্যাসিড ইউরেট কোষের মধ্যে আজীবন জমা করে রাখে। তার মানে এই ইউরেট কোষের মধ্যে কিছু পরিমাণ ইউরিক অ্যাসিড কি আজীবন জমাকৃত অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, এসব পদার্থ সঞ্চয়ের কারণে কোষগুলো কি ইউরেট কোষ নামে পরিচিত। তার মানে খুব ইন্টারেস্টিং, খেয়াল করো, এই ফ্যাট বডি কোষ সে হচ্ছে কিছু পরিমাণ ইউরিক অ্যাসিডকে নিজের মধ্যে কোষের অভ্যন্তরে সারা জীবন জমা রাখতে পারে। এই কারণে যেহেতু সে ইউরিক অ্যাসিডকে ভিতরে জমা রাখে, এই কারণে সেই কোষের নামগুলো কি হয়ে গেছে? ইউরেট কোষ। তার মানে নিচের এখান থেকে একটা প্রশ্ন এসেছিল ভর্তি পরীক্ষায় যে নিচের কোন কোষটি অভ্যন্তরে ইউরিক অ্যাসিড জমা রাখতে পারে, বা নিচের কোন কোষের অভ্যন্তরে আজীবন ইউরিক অ্যাসিড জমা থাকতে পারে? কোন কোষের অভ্যন্তরে? ইউরেট কোষের অভ্যন্তরে। এবার চলে আসবো হচ্ছে আমরা ইউরিকোস গ্রন্থি। তোমাকে জানতে হবে পুরুষ ঘাসফড়িংয়ে মাশরুম গ্রন্থিতে ইউরিকোস গ্রন্থি অবস্থান করে। তার মানে প্রশ্ন আসবে পুরুষ ঘাসফড়িংয়ের মাশরুম গ্রন্থিতে কোন গ্রন্থি অবস্থান করে? ইউরিকোস গ্রন্থি অবস্থান করে। সেও কি করে? সেও হচ্ছে হিমোসিল থেকে রেচন দ্রব্য শোষণ করে এবং সেটাকে ইউরিক অ্যাসিড রূপে জমা করে। তার মানে খেয়াল করো, ইউরিক অ্যাসিড জমা করছিল ইউরেট কোষও, আবার ইউরিক অ্যাসিড জমা করছে ইউরিকোস গ্রন্থিও। কিন্তু ইউরিকোস গ্রন্থি তারপর কি করে? ইউরিকোস গ্রন্থি হচ্ছে পরবর্তীতে সঙ্গমের সময় শুক্রাণুর সাথে এই বর্জ্যগুলোকে বাইরে নিষ্কাশিত করে দেয়। আজীবন সে দেহের মধ্যে বা কোষের অভ্যন্তরে সেটাকে জমিয়ে রাখে না। সেই কাজটা কি করে? ইউরেট কোষ করে। আর অপরদিকে ইউরিকোস গ্রন্থি সেও হচ্ছে ইউরিক অ্যাসিডকে জমা করে, বাট সেটা পরবর্তীতে শুক্রাণুর সাথে বাইরে বের করে দেয়। তারপর দেখো চলে আসবে আনুষঙ্গিক রেচন অঙ্গ আরেকটা, সেটা হচ্ছে নেফ্রোসাইট। নেফ্রোসাইট কী করে? নেফ্রোসাইট হচ্ছে এরকম রেচন দ্রব্যগুলো সংগ্রহ করে এবং রক্তের মাধ্যমে সেটাকে নিষ্কাশন করে। এবং কিউটিকল, কিউটিকলকে দেখো কি বলা হচ্ছে যে নিম্ফ দশায় হিমোসিলে ভাসমান অ্যামিবা সদৃশ কিছু অ্যামিবোসাইট কোষ কী করে? রক্ত থেকে রেচন দ্রব্য সংগ্রহ করে কিউটিকলে নিজে সঞ্চয় করে। খোলস মোচনের সময় পুরাতন কিউটিকল সহ সঞ্চিত রেচন দ্রব্য পরিত্যক্ত হয়। এর মানে কি? এর মানে হচ্ছে ঘাসফড়িংয়ের শিশু দশায় অর্থাৎ নিম্ফ দশায় কি হয়? কিছু কোষ যার নাম হচ্ছে অ্যামিবোসাইট, ওরা করে কি? রক্ত থেকে কিছু রেচন দ্রব্য বা কিছু বর্জ্য পদার্থ শোষণ করে। শোষণ করে করে কি? খোলস কিউটিকল নির্মিত, সেই কিউটিকলের নিচে সেগুলোকে সঞ্চয় করে। পরবর্তীতে যখন ঘাসফড়িংয়ের খোলস মোচন হয় অর্থাৎ কিউটিকলটা সে ত্যাগ করে দেয়, তখন কি সেই খোলসের সাথে সাথে সেই বর্জ্যগুলো কি দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যায়। যদি তাই হয়, আমরা ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র এবং এর প্রধান রেচনতন্ত্র, আনুষঙ্গিক রেচনতন্ত্র, এর অন্তর্ভুক্ত যে অঙ্গগুলো ছিল সেটা আমরা ভালো করে জেনে ফেললাম। এবার চলে আসবে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা এবং ম্যালপিজিয়ান বডির মধ্যে পার্থক্য। তুমি জানো বর্জ্য নিষ্কাশনে তুমি অলরেডি পড়ে এসেছো মানবদেহের ম্যালপিজিয়ান বডি, যার অপর নাম হচ্ছে রেনাল কর্পাসল। ঠিক আছে, আর এখানে হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, সে কি? সে হচ্ছে ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ। এই দুইটার মধ্যে পার্থক্য আমাকে আলোচনা করতে হবে। খেয়াল করো, ম্যালপিজিয়ান নালিকা সে হচ্ছে ঘাসফড়িং সহ সকল পতঙ্গের প্রধান রেচন অঙ্গ। এমসিকিউ আসবে, ঘাসফড়িং সহ সকল পতঙ্গের প্রধান রেচন অঙ্গ কোনটি? অ্যান্সার হ্যাজ টু বি ম্যালপিজিয়ান নালিকা। এবং ম্যালপিজিয়ান বডি কি? সেটা হচ্ছে মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের একটা অংশ। ঠিক আছে, একটা হচ্ছে ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ, আর একটা হচ্ছে মানুষের রেচন অঙ্গের একটা অংশ। তোমাকে জানতে হবে ম্যালপিজিয়ান নালিকা সে হচ্ছে গুচ্ছাকারে অবস্থান করে, কিন্তু ম্যালপিজিয়ান বডি সে হচ্ছে নেফ্রনে এককভাবে অবস্থান করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংখ্যা। দেখো ম্যালপিজিয়ান নালিকার সংখ্যা প্রতি ঘাসফড়িংয়ে ম্যালপিজিয়ান নালিকার সংখ্যা কত? প্রায়
100টি, খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই ভুল করা যাবে না। এবং ম্যালপিজিয়ান বডি এর সংখ্যা হচ্ছে অসংখ্য, মানুষের দুইটা বৃক্কে প্রায় 20 লক্ষ ম্যালপিজিয়ান বডি থাকে। ঠিক আছে, এবার হচ্ছে পরবর্তীতে ম্যালপিজিয়ান নালিকা দেখতে কেমন? সে হচ্ছে সূক্ষ্ম সুতার মতো নলাকার এপিথেলিয়াল আবরণ এবং ভিত্তিপর্দা নিয়ে গঠিত। আমি তো জানি সেখানে কি থাকে, ভিত্তিপর্দা, মাইক্রোফিলাই এবং ব্রাশ বর্ডার থাকে। কিন্তু ম্যালপিজিয়ান বডি সে হচ্ছে দেখতে গোলাকার কাপের মতো, সে হচ্ছে বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে গঠিত হয়। ঠিক আছে, জানতে হবে ম্যালপিজিয়ান নালিকা এর এক প্রান্ত হিমোসিলে মুক্ত থাকে, অপর প্রান্ত অন্ত্রের সাথে যুক্ত থাকে। কিন্তু ম্যালপিজিয়ান বডি এর এক প্রান্ত হচ্ছে নেফ্রনের প্রক্সিমাল প্যাচার নালিকার সাথে যুক্ত থাকে, অপর প্রান্ত হচ্ছে রক্ত নালিকার সাথে যুক্ত থাকে। ঠিক আছে, তার মানে এখান থেকে কে কোথায় যুক্ত থাকে খুবই গুরুত্বপূর্ণ। ম্যালপিজিয়ান নালিকার এক প্রান্ত হিমোসিলে মুক্ত, অন্য প্রান্ত অন্ত্রের সাথে যুক্ত। আর ম্যালপিজিয়ান বডির এক প্রান্ত হচ্ছে নেফ্রনের প্রক্সিমাল প্যাচার নালিকার সাথে যুক্ত, অপর প্রান্ত রক্ত নালিকার সাথে যুক্ত। এবং কার্যপদ্ধতি, ম্যালপিজিয়ান নালিকা কী করে? হিমোসিলে বিদ্যমান হিমোলিম্ফ থেকে অর্থাৎ ঘাসফড়িংয়ের রক্ত থেকে রেচন বর্জ্য সংগ্রহ করে এবং সেটা পৌষ্টিক নালীতে প্রেরণ করে, পরবর্তীতে সেটা মলের সাথে বর্জ্য নিষ্কাশিত হয়। কিন্তু ম্যালপিজিয়ান বডি সে হচ্ছে রক্ত থেকে আল্ট্রাফিল্ট্রেশন বা সূক্ষ্ম ছাঁকনের মাধ্যমে কি করে? রেচন বর্জ্যসহ অন্যান্য প্রয়োজনীয় বস্তুকে সংগ্রহ করে এবং সেটা নেফ্রন নালিকায় প্রেরণ করে। ঠিক আছে, যদি তাই হয় চলে আসবো পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় কি আলোচনা করা হয়েছে? পরবর্তী পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ মাস্ট। ঠিক আছে, এই অংশটুকু অত্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হয়, এখান থেকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকে। সবার প্রথম ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ। এবার সংবেদী অঙ্গ বলতে আসলে কি বোঝায়? সংবেদী অঙ্গ হচ্ছে ওই সমস্ত অঙ্গ যে সমস্ত অঙ্গের মাধ্যমে কি করতে পারে? প্রাণী পরিবেশ থেকে আগত বিশেষ উদ্দীপনা যেমন স্পর্শ, ঘ্রাণ, স্বাদ, শব্দ, চাপ, তাপ ইত্যাদি গ্রহণ করতে পারে, সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করতে পারে এবং তার উপর ভিত্তি করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে সাড়া প্রদান করতে পারে। এগুলোই হচ্ছে সংবেদী অঙ্গ। তার মানে যে সমস্ত গ্রাহক অঙ্গের মাধ্যমে পরিবেশ থেকে প্রাণী উদ্দীপনা গ্রহণ করতে পারে, সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণের মাধ্যমে একটা প্রতিবেদন সৃষ্টি করে এবং সে হচ্ছে সেই অনুযায়ী আচরণ করতে পারে, সেগুলোই হচ্ছে সংবেদী অঙ্গ। তোমাকে জানতে হবে সংবেদী অঙ্গের অপর নাম হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। তার মানে সে হচ্ছে প্রাণীকে পরিবেশ সম্পর্কিত জ্ঞান প্রদান করে, পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলে, এই কারণে সংবেদী অঙ্গের অপর নাম হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। তোমাকে জানতে হবে ঘাসফড়িংয়ের নিচে বর্ণিত কোন কোন সংবেদী অঙ্গ দেখা যায় এবং সেই সংবেদী অঙ্গ রূপে কে কে কাজ করে। স্বাভাবিক পঞ্চ ইন্দ্রিয় বলতে আমরা জানি এবং ঘাসফড়িংয়ে সেই 5টা ইন্দ্রিয়ই সঠিকভাবে কার্যকর থাকে। এবার তাহলে সেই পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে আমাকে জানতে হবে। সবার প্রথম স্পর্শেন্দ্রিয়, তারপর হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়, তারপর হচ্ছে স্বাদেন্দ্রিয়, তারপর হচ্ছে দর্শনেন্দ্রিয়, তারপর হচ্ছে শ্রবণেন্দ্রিয়। ঠিক আছে, তার মানে এই ইন্দ্রিয়গুলোর সাহায্যে সে হচ্ছে বেসিক যে সেন্সগুলো আছে অর্থাৎ স্পর্শ, ঘ্রাণ, স্বাদ, দর্শন কিংবা শ্রবণ সেগুলো সম্পন্ন করে থাকে। সবার প্রথম স্পর্শেন্দ্রিয়, তোমাকে জানতে হবে ঘাসফড়িং স্পর্শ অনুভূতি গ্রহণে কোন অঙ্গগুলোকে ব্যবহার করে। দেখো ঘাসফড়িংয়ের দেহে বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট রোম ও ব্রিসলস কি করে? স্পর্শেন্দ্রিয় হিসেবে কাজ করে। মাস্ট, কার কোন কাজ, কে কোন ইন্দ্রিয় রূপে কাজ করে, এখান থেকে প্রশ্ন আসবে। তার মানে ঘাসফড়িংয়ের দেহে অবস্থিত ছোট ছোট রোম কিংবা ব্রিসল তারাই হচ্ছে স্পর্শেন্দ্রিয় রূপে কাজ করে, ছোট ছোট রোম এবং ব্রিসল। ঠিক আছে, এবং এই রোমগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে শুঙ্গ, পাল্প, অ্যানাল সার্কি, পায়ের দূরবর্তী খণ্ডাংশে বিদ্যমান থাকে। এরা কি করে? স্পর্শের মাধ্যমে অনুভূতি সংগ্রহ করে। এবার চলে আসবো হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়। ঘাসফড়িংয়ের মাথার সামনে কি থাকে? 2টা শুঙ্গ বা অ্যান্টেনা থাকে। এই শুঙ্গ বা অ্যান্টেনার মাধ্যমে কি করে? সে বস্তুর গন্ধ বা সৌরভ সংগ্রহ করে। তার মানে ঘাসফড়িংয়ের শুঙ্গ বা অ্যান্টেনা হচ্ছে বস্তুর গন্ধ বা সৌরভ সংগ্রহকারী অঙ্গ হিসেবে কাজ করে। তার মানে ঘাসফড়িংয়ের ঘ্রাণেন্দ্রিয় হিসেবে কাজ করে কে? শুঙ্গ বা অ্যান্টেনা। ঘাসফড়িং সেই অ্যান্টেনাকে এদিক সেদিক
নাড়িয়ে কি করে, খাদ্য নির্বাচন করে এবং সেই খাদ্য সংগ্রহের জন্য গন্ধ, সৌরভ বা অন্যান্য প্রয়োজনীয় অনুভূতি অনুভব করে। এবার চলে আসবো হচ্ছে স্বাদেন্দ্রিয়। ঘাসফড়িং খাদ্যের স্বাদ নেয় কিসের মাধ্যমে? তুমি জানো যে ঘাসফড়িংয়ের স্বাদ গ্রহণের অঙ্গগুলো মূলত মুখোপাঙ্গে থাকে। ঘাসফড়িংয়ের মুখোপাঙ্গে অবস্থিত ম্যাক্সিলারি পাল্প এবং ল্যাবিয়াল পাল্পের মাধ্যমে সে কী করে, খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে। তার মানে ঘাসফড়িং খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে কিসের মাধ্যমে? ম্যাক্সিলারি পাল্প এবং ল্যাবিয়াল পাল্পের মাধ্যমে। এবার চলে আসবো ঘাসফড়িংয়ের দর্শন ইন্দ্রিয়। ঘাসফড়িং দেখে কিসের মাধ্যমে? বুঝতেই পারছি ঘাসফড়িংয়ের দর্শনাঙ্গ হিসেবে কাজ করে সরলাক্ষী বা ওসেলি এবং পুঞ্জাক্ষী। তার মানে সরলাক্ষী বা ওসেলি এবং পুঞ্জাক্ষীর মাধ্যমে দর্শন প্রক্রিয়া সম্পন্ন হয়। এবং ওসেলির সাহায্যে কি হয়? ওসেলির সাহায্যে আলোর তীব্রতার পরিবর্তন অনুধাবন করে। খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবে এখান থেকে এই ভুলটা হবে না। প্রশ্ন আসবে আলোর তীব্রতার পরিবর্তন অনুধাবন করে কোনটির সাহায্যে? ওসেলির সাহায্যে। এবং পুঞ্জাক্ষীতে কি হয়? পুঞ্জাক্ষীতে দর্শনীয় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তার মানে এখানে দুইটা লাইন, একটা হচ্ছে পুঞ্জাক্ষীতে দর্শনীয় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। প্রশ্ন আসবে দর্শনীয় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? পুঞ্জাক্ষীতে, ঠিক আছে। এবং হচ্ছে আলোর তীব্রতার পরিবর্তন অনুধাবন করে কোনটির সাহায্যে? ওসেলির সাহায্যে, ঠিক আছে। সর্বশেষ হচ্ছে শ্রবণেন্দ্রিয়, যেটার মাধ্যমে হচ্ছে শব্দানুভূতি গ্রহণ করতে পারে। এর জন্য কি রয়েছে? এর জন্য রয়েছে হচ্ছে টিম্প্যানিক পর্দা, শ্রবণথলি বা টিম্প্যানামকে যে ঢেকে রাখে। তার মানে এখান থেকে এমসিকিউ, সেটা হচ্ছে প্রথম উদরীয় খণ্ডকের প্রতিপাশে একটি করে ডিম্বাকার টিম্প্যানিক পর্দা থাকে। এখান থেকে প্রশ্ন, ঘাসফড়িংয়ে কততম উদরীয় খণ্ডকের প্রতিপাশে একটি করে টিম্প্যানিক পর্দা থাকে? কততম? প্রথম উদরীয় খণ্ডকের প্রতিপাশে একটি করে টিম্প্যানিক পর্দা থাকে। এই টিম্প্যানিক পর্দার কাজ কি? সে হচ্ছে শ্রবণের জন্য ব্যবহৃত শ্রবণথলি বা টিম্প্যানামকে ঢেকে রাখে। তার মানে ঘাসফড়িং শ্রবণেন্দ্রিয় রূপে কাজ করে কি? টিম্প্যানিক পর্দা, যে কি করে? শ্রবণথলি বা টিম্প্যানামকে ঢেকে রাখে। এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে ঘাসফড়িংয়ের অ্যানাল সার্কি বা পায়ু সার্কিতে অবস্থিত রোম বা ব্রিসলস কি করে? শ্রবণ অনুভূতি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে। তার মানে ঘাসফড়িংয়ে শ্রবণেন্দ্রিয় হিসেবে কাজ করে টিম্প্যানিক পর্দা এবং হচ্ছে পায়ু সার্কি বা অ্যানাল সার্কিতে অবস্থিত রোম, ঠিক আছে। কোনোভাবেই এই অংশটুকু ভুল করা যাবে না। যদি তাই হয়, আমাদের আজকের পড়া এতটুকু পর্যন্তই। আমাদের আজকের লেকচারটা শেষ হলো। আমরা আমাদের পরবর্তী লেকচারে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী থেকে শুরু করে এই ঘাসফড়িং টপিকটুকু সম্পূর্ণ শেষ করব। এই লেকচার ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ে ফেলবে। আমি খুব শীঘ্রই নতুন লেকচার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।